6, 7, 8. 3, 6, 7, 8. Yes, sir. There are 5 green and 7 red balls. 2 balls are selected one by one without replacement. Find the probability that first is green and second one is red. এই কোশ্চেনটা কি? জি স্যার, এটা। আচ্ছা, ওকে। সো বলা হচ্ছে, মনে করেন একটা জুড়িতে হচ্ছে 5টা সবুজ বল আর 7টা লাল বল আছে। আচ্ছা, সেখান থেকে হচ্ছে আপনি 2টা বল সিলেক্ট করতেছেন একটার পর একটা উইদাউট রিপ্লেসিং। খেয়াল করে দেখেন। আচ্ছা, সো রিপ্লেস করছেন না, যখন একটা তুলে ফেললেন পরের বারে কিন্তু আপনার একটা কমে গেল। এই ব্যাপারটুকু বুঝতে পারলাম কিনা? এই কথাটুকুই বলা হয়েছে উইদাউট রিপ্লেসমেন্ট। তার মানে আপনি প্রথমবার যখন বল তুলছেন আপনার কাছে বল আছে মোট 5টা আর 7টা মিলে 12টা। প্রথমবার আপনি যে বলটাই তুলেন না কেন, একটা বল আপনার হাতে তুলে নিয়েছেন, সেটা রেড হোক আর গ্রিন হোক, যেটাই হোক না কেন, আপনার বল একটা কমে গেল। তার মানে এখন আপনি বল তুলবেন 11টা থেকে। এইটুকু যদি বুঝতে পারেন তাহলে হচ্ছে আমরা এই পরের অংশটুকু হচ্ছে এখন মানে সলিউশনটা দিকে যেতে পারি। সো এখানে এই যে 2টা ঘটনা, এটা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ। মানে লাল বল পাওয়ার সাথে আপনার সবুজ বল পাওয়ার কোনো ধরনের সম্পর্ক নাই, যে আমি এখন একটা লাল বল পেয়েছি আমি এখন সবুজ বল পাবো না, বা সবুজ বল একটা কমে গেল, এরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে? সো লাল বল পাওয়ার ক্ষেত্রে সো প্রথমবার বলা হচ্ছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য ফার্স্ট ইজ গ্রিন এন্ড সেকেন্ড ইজ রেড। মানে প্রথমটা আপনাকে নির্দিষ্ট করে দেওয়া হলো, প্রথমটা আপনি সবুজ পেয়েছেন, এই শর্তে দ্বিতীয়টা পাওয়ার সম্ভাব্যতা কত। ওকে, সো এই ধরনের ক্ষেত্রে আমরা সূত্রটা জানি, পি অফ এ ইন্টু পি অফ বি। আমরা প্রবাবিলিটির যে সূত্র পড়ে আসছি, এই যে পি অফ এ ইন্টু পি অফ বি, দুইটা ঘটনা ইন্ডিপেন্ডেন্ট এবং দুইটা ঘটনা একসাথে ঘটার যে সম্ভাব্যতা, পি অফ এ ইন্টারসেকশন বি, সেটা হচ্ছে পি অফ এ ইন্টু পি অফ বি। সো সেটা দ্বারা আমরা যদি এখানে যদি করতে চাই, তাহলে প্রথমবার আমরা গ্রিন পাবো, সেটা সম্ভাব্যতা কত? গ্রিন বল আছে হচ্ছে 5টা আর টোটাল বল আছে হচ্ছে 12টা। সো 5/12। এই বিষয়ে কোনো সন্দেহ আছে কি? সো না স্যার। এই বিষয়ে আশা করি কোনো সন্দেহ নেই। সো গিভেন দ্যাট আমার এখন সেকেন্ড বলটা তুলতে হবে রেড। রেড বল আছে কয়টা? 7টা। সো সেখান থেকে আমি যে বল তুলছি, আমি ধরে নিচ্ছি প্রথমটা গ্রিন আসছে। ঠিক আছে? সো 5/12 এই প্রবাবিলিটিতে আমার প্রথমটা গ্রিন আসছে, সেটা আমি পেয়ে গেলাম। এইটার সাথে আমার দ্বিতীয়টা হচ্ছে রেড আসবে, সেই প্রবাবিলিটিটা আমি এখন ক্যালকুলেট করার চেষ্টা করছি। সো সেখানে আমার ফেভারেবল আউটকাম কয়টা? 7টা। 7টা যে কোনো একটা আসলে আমার একটা রেড বল আসছে, বাট এখানে আমার অলরেডি একটা বল কমে গিয়েছে। আমার টোটাল আউট কি বলে এক্সপেরিমেন্টেড সেট হচ্ছে কয়টা? 11টা। টোটাল সলিউশন হচ্ছে 11টা, সেখান থেকে আমার ফেভারেবল সলিউশন বা ফেভারেবল আউটকাম হচ্ছে 7টা। সো সেই সাপেক্ষে আমি এখানে ক্যালকুলেট করতেছি, আমার প্রবাবিলিটিটা হচ্ছে একটা রেড বল পাওয়ার সম্ভাবনা হচ্ছে কত? 7/11। সো আমার দুইটা ঘটনা একই সাথে ঘটবে, গিভেন দ্যাট ফার্স্ট ওয়ান ইজ গ্রিন, সেকেন্ড ওয়ান ইজ রেড, সেই প্রবাবিলিটিটা হচ্ছে 5/12 ইন্টু 7/11। ক্লিয়ার? জি স্যার। তারপরে কোনটা বললেন? 5? স্যার 6 নম্বর। 6? 6 কি নেই? ও সরি সরি, হ্যাঁ একটু স্পেস দেওয়া দরকার ছিল। ওকে, হোয়াটএভার। 3 dice are rolled together. What is the probability of getting at least 1/4? 3বার আপনি একটা ছক্কা নিক্ষেপ করছেন। ওকে, পরপর 3বার আপনি একটা ছক্কা নিক্ষেপ করছেন। এরকম এক্সাম্পল মনে এর আগেও দেখিয়েছিলাম, 2টার জন্য মনে আমরা ডিসকাস করছিলাম ক্লাসে, মানে লাস্ট ক্লাসে। সো 3টা ছক্কা নিক্ষেপ করা হচ্ছে, তাহলে আপনার টোটাল আউটকাম কতগুলা, মানে এরকম কতগুলা সেট হতে পারে, আপনার এক্সপেরিমেন্টাল সেট হতে পারে কতগুলা। চিন্তা করেন, প্রথমবার আপনি যখন ছক্কাটি নিক্ষেপ করছেন, ওটা সেখানে 1 আসতে পারে, 2 আসতে পারে, এরকম ভাবে 1 থেকে 6 পর্যন্ত যে কোনোটা আসতে পারে। ওকে, প্রথমবার যেটাই আসুক না কেন সেটার সাপেক্ষে আবার দ্বিতীয়বার যখন নিক্ষেপ করছেন, মানে আপনি প্রথমবার যাই পাচ্ছেন সেটা মনে করেন লিখলেন যে প্রথমবারে 1 পেয়েছেন, তারপর আপনি আবার ছক্কাটা নিক্ষেপ করতেছেন, বা
তিনটা ছক্কার কথা বলা হচ্ছে, একই ব্যাপার। প্রথমটাতে 1 পেয়েছেন, লিখলেন, সেটা সাপেক্ষে দ্বিতীয় ছক্কাটা এখন লেখার চেষ্টা করতেছেন। প্রথমটা যাই আসুক না কেন 1 থেকে 6 এর মধ্যে, সেটা প্রত্যেকের জন্য, মানে 1 এর জন্য 1 আসছে, সেই 1 এর জন্য দ্বিতীয়টা কতগুলো আসতে পারে? 1 থেকে 6 পর্যন্ত যে কোনোটা আসতে পারে। প্রথমটাতে 2 আসছে, সেটার জন্য দ্বিতীয়টার মধ্যে 1 থেকে 6 পর্যন্ত যে কোনোটা আসতে পারে। আমার দুটো ছক্কা যদি নিক্ষেপ করি 6 × 6, 6 36টা আমার ডিফারেন্ট আউটকাম তৈরি হতে পারে। ওকে, সিমিলারলি যখন আমি তিনটা ছক্কা চিন্তা করছি, তার মানে প্রথমটা যাই আসুক না কেন সেটা সাপেক্ষে দ্বিতীয়টা যাই আসুক না কেন সেটা সাপেক্ষে আবার তৃতীয়টাও কিন্তু 1 থেকে 6 পর্যন্ত যে কোনোটাই আসতে পারে। তার মানে আমার টোটাল নাম্বার অফ ওয়েস হচ্ছে কত? 6 × 6 × 6। ঠিক আছে, আশা করি এটুকু ক্লিয়ার। এখন দেখেন বলা হচ্ছে কি, প্রবাবিলিটি অফ গেটিং নাম্বার 4 at least one time, মানে অ্যাটলিস্ট একবার পাবো, এর চেয়ে বেশি বার পেলে আমার কোনো প্রবলেম নেই, এর চেয়ে বেশি সংখ্যক বারও আমি পেতে পারি। ঠিক আছে, সো সেই জন্য এটাকে কিভাবে ক্যালকুলেট করা হচ্ছে, একটু রিভার্স ওয়েতে ক্যালকুলেট করা হচ্ছে, কেননা না হলে এখানে আরো অনেকগুলো ক্যালকুলেশন চলে আসবে। মানে অ্যাটলিস্ট একবার 4 পেয়েছি এরকম। সো এটাকে আমি এভাবে করতে পারি যে কি, আমি 4 পাচ্ছি না, প্রবাবিলিটি অফ গেটিং নো নাম্বার 4, আমার টোটাল আউটকাম, টোটাল প্রবাবিলিটি থেকে যদি এটাকে যদি এই প্রবাবিলিটিটা যদি বাদ দিয়ে দেই, তাহলে কিন্তু সেটাও অ্যান্সার। ঠিক আছে, আবার আমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটার জন্য আমি ক্যালকুলেট করতে পারি। 4 বা 4 এর বড়, সো 4 পাচ্ছি না বা 4 এর চেয়ে কম পাচ্ছি, অ্যাটলিস্ট 1/4 এর চেয়ে কম, মানে হচ্ছে আমি কোনো 4ই পাচ্ছি না। সো সেইটা তাহলে কি রকম ভাবে হতে পারে? সো এখন আমি ক্যালকুলেট করতে যাচ্ছি প্রবাবিলিটি অফ গেটিং নো নাম্বার 4। ঠিক আছে, প্রথমটা থেকে আমি কি হতে পারে, আমি পেতে পারি কত, 4 যদি না পাই প্রথমটা থেকে, তাহলে সেখান থেকে আমার 4 ছাড়া আর কতগুলো সংখ্যা আছে? 5টা। ওকে, সো সেই 5টা যে কোনোটা আসলেই কিন্তু আমি আর 4 পাচ্ছি না। এই কথাটুকু বুঝতে পেরেছি কিনা? তিনটা ছক্কা যে কোনোটার মধ্যে যদি 4 আসে তাহলে কিন্তু আমার এইটা, মানে 4 আমি পাচ্ছি, আর 4টা কোনোটাতে কি 4 উঠবে না, তাহলে প্রথমটা থেকে 4 উঠবে না, এই প্রবাবিলিটিটা কত? 5/6। এটা কি বোঝা যায়? যদি আমার প্রথম ছক্কা থেকে যদি 1 আসে তাহলে আমি 4 পাইনি, যদি 2 আসে সেটাও 4 পাইনি, 3, 5, 6। সিমিলারলি এই টোটাল 1, 2, 3, 5, 6, এই 5টার যে কোনোটাই যদি আসে আমি বলতে পারি যে 4 আসেনি। তাহলে 4 না আসার প্রবাবিলিটি, প্রথম ছক্কাটা যখন আমি নিক্ষেপ করছি সেক্ষেত্রে আমার প্রবাবিলিটি কত 4 না আসার, বা কত রকম ভাবে 4 না আসতে পারে, 5/6 রকম ভাবে। সিমিলারলি দ্বিতীয়টা ছক্কাটার জন্য, সিমিলারলি তৃতীয় ছক্কাটার জন্য। স্যার এখানে 3 বার একই জিনিস না নিয়ে তো আমরা ডিফারেন্ট নিতে পারি, বা 2 বা 1 বা 6 এরকম তো নিতে পারি, 4 না নিয়ে। না না না, এটা আপনার কোয়েশ্চেন চাওয়া হয়েছে যে আমি অ্যাটলিস্ট একটাতে 4 পাবো, এই প্রবাবিলিটিটা কত? 4 পাওয়ার প্রবাবিলিটি দেখছি, 2 বা 3 বা অন্য কোনো সংখ্যার কিন্তু না। ঠিক আছে, আমি একটা ছক্কা নিক্ষেপ করলাম, আমি বললাম যে এখান থেকে আমি 4 পাওয়ার সম্ভাব্যতা কত, সেটা কত বলেন? আমি একটা ছক্কা নিক্ষেপ করলাম, সেখান থেকে 4 পাওয়ার সম্ভাব্যতা কত, সেটা আমি বলতে পারি কিনা আগে সেটা বলেন। স্যার 6 বার। নাদিয়া, জি স্যার, একটা 6 বার 4 পাওয়ার সম্ভাবনা তো 6 বার আসে। 4 পাওয়ার সম্ভাবনা 6 বার আসে না, একবার মাত্র। একটা ছক্কা যখন আমি নিক্ষেপ করতেছি সেখানে 1 থেকে 6 পর্যন্ত যে কোনো একটা সংখ্যা আসতে পারে, জি স্যার, একবার। একবার নিক্ষেপ করছি, তাহলে 1 থেকে 6 পর্যন্ত যে কোনো একটা সংখ্যা আসতে পারে, তাহলে সেখানে 4 আসার সম্ভাবনা কত? 4 তো আছে একটা পিছে, তাই না? তাহলে 1/6, কেননা আমার 6টা হচ্ছে টোটাল আউটকাম, 1 থেকে 6 পর্যন্ত যে কোনোটা আসতে পারে, এটা হচ্ছে আমার টোটাল আউটকাম, আর আমি চাচ্ছি 4 আসবে, উপরে পিঠে 4 আসবে, তাহলে সেটা সংখ্যা কত? মাত্র 1, একটা ছক্কা নিক্ষেপ করছি। ঠিক
আচ্ছা, তাহলে আমার ফেভারেবল আউটকাম ডিভাইড বাই টোটাল আউটকাম। ওকে, তার মানে কত? 1/6। এটুকু কি ক্লিয়ার? আমি হুম যদি এইটা ক্লিয়ার হয়ে থাকি তাহলে 4 না আসার সম্ভাবনা কত? 5 বার 5/6। 5 বার, হ্যাঁ 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 5 বার। জি স্যার, বুঝতে 5 পারছি। বার না, মানে 5টা ফেভারেবল আউটকাম আছে। হুম এক হুম আসলেও আমি বলতে পারি 4 আসবে না, 2 আসলেও আমি বলতে পারি 4 আসে নাই। তার মানে এরকম অন্য যে 5টা সংখ্যা আছে সবগুলো আমার ফেভারেবল আউটকাম হয়ে যাবে যখন আমি বলবো যে 4 না আসার সম্ভাবনা। তার মানে সেক্ষেত্রে আমার সম্ভাব্যতা 4 না আসার সম্ভাবনা, যে কোনো একটা ছক্কা থেকে 4 না আসার সম্ভাব্যতা হচ্ছে 5/6। জি এরকম স্যার। ভাবে পরপর 3টা ছক্কা যখন আমি নিক্ষেপ করছি, 3টার ক্ষেত্রে সেম ব্যাপার। এই জন্য 5/6 ইন্টু 5/6 ইন্টু 5/6। জি স্যার, বুঝতে পারছি। এটা মানে হচ্ছে আমি 4 আসবে না। ঠিক আছে, কোনটার মধ্যেই 4 আসবে না। এই জন্য বলা হচ্ছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং অ্যাট লিস্ট 1/4। কারণ যে কোনো একটা মধ্যে যদি 4 আসে তাহলে কিন্তু এই ইয়েটা আর হচ্ছে না। আর এইখানকার এই তিনটাই মিন করছে যে 4 আসবে না, বা সেই প্রবাবিলিটিটা আমরা বের করার চেষ্টা করছি। 5/6 প্রবাবিলিটিতে সেটা হতে পারে। ওকে, আর টোটাল প্রবাবিলিটি হচ্ছে আমার 1, সেটা আমি জানি। সো সেখান থেকে আমি যদি 4 না পাওয়ার সম্ভাব্যতা যদি আমি বের করে ফেলতে পারি, তাহলে সে 1 থেকে বাদ দিয়ে দিলে বাকিটুকু হচ্ছে আমার 4 আসার সম্ভাব্যতা, বা অ্যাটলিস্ট একবার 4 আসার সম্ভাব্যতা। সেখানে 2 বারও আসতে পারে, 3 বারও আসতে পারে। মানে প্রথমটার মধ্যে যে কোনো একটার মধ্যে 4 আসতে পারে, যে কোনো 2টার মধ্যে 4 আসতে পারে, যে কোনো মানে 3টার মধ্যে 4 আসতে পারে। এটা হচ্ছে আমার কাছে অ্যান্সার চাওয়া হয়েছিল। এই জন্য আমি যেটা করলাম যে 4 আসবেই না, এই সম্ভাব্যতাটা কত? বুঝতে পারছি? সো 4 না আসার সম্ভাব্যতাটা হচ্ছে এইটুকু। আর এর বাইরে হচ্ছে আমার অ্যাটলিস্ট একবার 4 আসবে, এর চেয়ে বেশি বারও আসতে পারে। সেই সম্ভাব্যতাটা হচ্ছে 1 থেকে যদি আমি বাদ দিই তাহলে সেই হিসাবটা পেয়ে যাচ্ছি। আই হোপ ক্লিয়ার নাও। ওকে, তারপরে 7 স্যার। 7, এটা বুঝতে পেরেছেন তো আপনি? জি স্যার। আচ্ছা, so find the probability that a leap year has 52 Sundays. So a leap year can have 52 Sundays or 53 Sundays. তার কারণ কি কেউ বলতে পারবো? আগে এই হিসাবটা তো আমার জানতে হবে। প্রথমে শুধু প্রথম লাইনটুকু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। A leap year has 52 Sundays or 53 Sundays. আগে এইটুকু আমাকে কেউ ক্লিয়ার করেন। নট অনলি নাদিয়া, যে কেউ এটা অ্যান্সার বলতে পারেন যে এটা কেন বলা হচ্ছে এই কথাটুকু। স্যার, লিপ ইয়ার তো হচ্ছে 29 দিন ফেব্রুয়ারিতে হয়। তো হুম, সেক্ষেত্রে স্যার আমাদের 52 সানডে হয়তো আসে। ব্যাপারটা এটার সাথে ইয়ে না। আমরা তো নরমালি হচ্ছে কত 364 দিন, তাই না? আমাদের ইয়ার হচ্ছে কত 364 দিন। তো সেখানে 365 সরি 365, ঠিক আছে, 365 দিন হচ্ছে এক বছর। সো সেখানে আমাদের কয়টা সপ্তাহ আমরা পাই? 52টা সপ্তাহ পেলে 7 দিন 52টা করে। সপ্তাহ, 7 দিন করে, রাইট? সো সেজন্য বলা হচ্ছে যে সেখানে 52টা সপ্তাহ আসবেই। সো সেই 52টা সপ্তাহের মধ্যে একটা সানডে থাকবেই, তার মানে সেই হিসেবে 52টা সানডে আসতে পারে। আর ওই যে এক্সট্রা একটা দিন প্লাস লিপ ইয়ার হলে 366 দিন হচ্ছে। ওকে, জি স্যার। সো সেইখানে একটা সানডে থাকতে পারে। সো সেই ক্ষেত্রে তখন 53টা সানডে হতে পারে, রাইট? সো বলা হচ্ছে ইন এ লিপ ইয়ার দেয়ার আর 360 days আউট অফ হুইচ দেয়ার আর 52 কমপ্লিট উইকস। ক্লিয়ার? মাত্র যে কথাটা আমি বললাম এর সাথে হচ্ছে রিমেইনিং 2 days। স্যার, 52টা সপ্তাহ, রিমেইনিং 2 ডেজটা স্যার বুঝতেছি না স্যার, এটা স্যার 2 দিন করে স্যার। 364 দিনে তো হচ্ছে আমার 52টা সপ্তাহ। লিপ ইয়ার যদি হয়ে থাকে তাহলে তো আমার 366 দিন, আরো 2টা দিন বাকি পড়ে গেল না? সেটা কি বার সেটা আমি বলছি না, আমি হিসাব করতেছি সংখ্যার। আমার টোটাল 366 দিন, সেখানে আমার সপ্তাহ হচ্ছে কয়টা?
52টা সপ্তাহ প্লাস আরো 2 দিন, কেননা 364 দিনে হচ্ছে আমার 52 সপ্তাহ, হুম, ঠিক আছে? তার সাথে আরো কিন্তু 2 দিন রয়ে গেল। সেই 2 দিন এই যে এখানে দেখানো হচ্ছে এই 2টা দিনের যে কোনোটা হতে পারে, যেমন সেটা শনিবার রবিবার হতে পারে, রবিবার সোমবার হতে পারে, সোমবার মঙ্গলবার হতে পারে, কনজিকিউটিভ 2টা দিতে হবে, তাই না? জি স্যার। এখন কি কতটুকু বোঝা যাচ্ছে? রিমেইনিং 2 ডেজ এর ব্যাপারটা কি বোঝা গেল? কেননা 52টা সপ্তাহ দিয়ে আমি 364 দিন কাভার হচ্ছে, কিন্তু আমার বছর হচ্ছে 366 দিনে, তার মানে ওই বছরে আরো 2টা দিন রয়ে গেছে। সেই 2টা দিন কি কি হতে পারে? মনে করেন 364 দিন যেটা হিসাব করছি একদম 1 নম্বর দিন থেকে হিসাব করে, সেটা হয়তো শুক্রবারে শেষ হয়েছে, তার মানে 365তম দিনটা শনিবার হতে পারে, 366তম দিনটা রবিবার হতে পারে। তো সেই হিসাবে শনিবার রবিবার আরো 2টা দিন বাকি পড়ে গেল, কিন্তু 364তম দিনটা ছিল শনিবার, তো সেই হিসাবে পরবর্তী 2টা দিন রবিবার সোমবার হতে পারে। আবার 364তম দিনটা ছিল রবিবার, সেই হিসেবে পরবর্তী 2টা দিন সোমবার মঙ্গলবার হতে পারে। এইভাবে আমরা হিসেব করে দেখাতে পারি যে পরবর্তী 2টা দিন মানে 365 এবং 366তম দিন, সেটা হতে পারে শনিবার রবিবার, হতে পারে রবিবার সোমবার, হতে পারে সোমবার মঙ্গলবার, এরকম ভাবে এই সিকোয়েন্সে পরপর 2টা দিন হতে পারে, কনজিকিউটিভ 2 ডেজ। তো সেইখান থেকে আমরা এখন দেখতে পারি আসলে যে সানডে আসলে কয় দিন হতে পারে। ওকে, সো সানডে হতে পারে, স্যাটারডে সানডে এরকম যদি হয়ে থাকে তাহলে একটা পসিবিলিটি আছে, সানডে মানডে যদি হয়ে থাকে সেখানে একটা পসিবিলিটি আছে। বুঝা গেল কি? জি স্যার। সো এই জন্য এখন তাহলে ক্যালকুলেশন আমরা আসতে পারি। সো দেয়ার আর টোটাল 7 কেসেস, এরকম 7টা সিচুয়েশন হতে পারে যেখানে হচ্ছে আমাদের পরবর্তী 2টা দিন কি হবে সেটা নির্ধারিত করতে পারে। So there are total 7 cases out of which Saturday, Sunday and Sunday, Monday are the two probable cases. ঠিক আছে? So আমি যদি বলতে চাই যে 53টা রবিবার হবে, এটার প্রবাবিলিটি কত? তাহলে আমরা কেস পেলাম হচ্ছে 7টা, তার মধ্যে রবিবার আছে হচ্ছে 2টা। ওকে, রবিবার পেলাম মাত্র হচ্ছে 2টা 7টা কেসের মধ্যে। সো এই জন্য probability of 53 Sundays is 2/7. So now 52টা রবিবার যে হবে তার প্রবাবিলিটি কত? এটা কি কেউ বলতে পারবো? 12টা তো হবেই, তার মানে প্রবাবিলিটি ফুল 52টা তো হবেই, রাইট? আমরা টোটাল জানি যে 52টা সানডে আসবে প্লাস হচ্ছে 53টা সানডে, এই টোটাল প্রবাবিলিটি হচ্ছে 1। ঠিক আছে, তাহলে সেখান থেকে আমরা যদি জানতে চাই উল্টা ভাবে যে 52টা সানডে হবে, তার প্রবাবিলিটি কত? 1 মাইনাস 52 সানডেজ, সেটা যদি আমি বাদ দিই 5/7। বুঝে যাচ্ছে কি এখন? স্যার এখানে যে 1 হয়েছে এটা স্যার আরেকবার একটু বলেন, ক্লিয়ার হয় না এটা। মানে আমার পুরো লিপ ইয়ারে 52টা সানডে প্রবাবিলিটি প্লাস 53টা সানডের প্রবাবিলিটি, এই দুটো মিলে তো টোটাল প্রবাবিলিটি, তাই না? জি স্যার, টোটাল প্রবাবিলিটি সবসময় তো 1 ধরি আমরা। টোটাল প্রবাবিলিটি সবসময় 1, সেই কথাটাই বলতেছি। সো 52টা সানডে প্লাস 53টা সানডে, এই টোটাল প্রবাবিলিটি তো হচ্ছে 1। জি স্যার, বুঝতে পারছি। সো সেখান থেকে টোটাল আমরা বল থেকে 53টা আমরা আগে বের করে নিয়েছি, আমরা আগে 53 হওয়ার প্রবাবিলিটি কত সেটা আমরা বের করে নিয়েছি। তাহলে সেই 1 থেকে যদি আমরা বাদ দিয়ে দিই 53টা আসার প্রবাবিলিটি, তাহলে তো 52টা আসার প্রবাবিলিটি কত সেটা আমরা বের করে ফেলতে পারি। জি স্যার। কথা বোঝা যাচ্ছে কি? জি স্যার, বুঝতে পারছি। নাদিয়া কি এখন ক্লিয়ার? জি স্যার, বুঝছি। টোটাল প্রবাবিলিটিটা হচ্ছে 1, যে 52টা আসবে প্লাস 53টা আসবে, এই টোটাল প্রবাবিলিটিটা হচ্ছে 1। সেখান থেকে 53টা সানডে হওয়ার প্রবাবিলিটি আমরা অলরেডি পেয়েছি যে সেটা মাত্র 2/7। তাহলে 52টা আসার প্রবাবিলিটি কত? এটা হচ্ছে 5/7 বা 1 থেকে আমরা যদি সেই 53টা আসার প্রবাবিলিটিটাকে যদি বাদ দেই, তাহলে যে প্রবাবিলিটি আসতেছে সেটাই হচ্ছে অ্যান্সার।
স্যার এখানে সানডে বের করতে বলছে, দেখি সানডের জন্য 53 সানডে বের করছি, কারণ এখানে তো যে কোনো ডে হতে পারে। হ্যাঁ, তা তো অবশ্যই। আপনার প্রথম লাইনটা, কোশ্চেনের প্রথম লাইনটা খেয়াল করেন, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট এ লিপ ইয়ার হ্যাজ 52 সানডেজ। আমরা সানডেজটা নিয়ে এখানে কনসার্ন হয়েছে, অন্য কোনো ডে নিয়ে না। আচ্ছা সানডে আসার প্রবাবিলিটি কত? ঠিক আছে, যে 52টাও হতে পারে, 53টাও হতে পারে কিন্তু। আচ্ছা, তার মানে এই দুইটার প্রবাবিলিটি নিয়ে হচ্ছে আমাদেরকে অ্যাকচুয়ালি ক্যালকুলেট করতে হবে। তারপর সেখান থেকে 53টা আসার প্রবাবিলিটি যদি বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা 52টা আসার প্রবাবিলিটি কত সেটা ইজিলি বের করে ফেলতে পারি। যার জন্য আমরা প্রথমে 53টা আসার প্রবাবিলিটি কত সেটা বের করলাম। যার জন্য আমরা এই সিকোয়েন্সটা বের করলাম যে 364 দিন তো চলে গেল 52টা সপ্তাহে, আর বাকি যে দুইটা দিন আছে সেখান থেকে সানডে আসার প্রবাবিলিটি কত। কারণ এই দুইটা দিন থেকে যে কোনো একটা সানডে যদি আসে, তাহলে কিন্তু 53টা সানডে হয়ে যাচ্ছে। তাহলে 53টা সানডে আসার প্রবাবিলিটি সেটা আমরা বের করে ফেললাম। তাহলে 52টা আসার প্রবাবিলিটি প্লাস 53টা আসার প্রবাবিলিটি, এই দুইটা মিলিয়ে হচ্ছে আমার টোটাল প্রবাবিলিটি, যেটা হচ্ছে 1। তো সেখান থেকে আমরা যদি 52টা সানডে যদি আসার প্রবাবিলিটি যদি বের করতে চাই, তাহলে সিম্পলি 53টা আসার প্রবাবিলিটি বাদ দিয়ে দিলেই কিন্তু আমরা সেটা পেয়ে যাচ্ছি। ওকে, সো আই থিংক নাও ইটস ক্লিয়ার। আর আছে কি কোনোটা কনফিউশন? স্যার 8 নম্বর এক্সাম্পল 8 8 নাম্বার, 8 নাম্বার প্রবলেম। জি স্যার, এটা একটু বুঝিয়ে দিলে ভালো। আচ্ছা, 8 নাম্বারটা খেয়াল করেন। 15 people sit around a round circular table. এটা বৃত্তাকার একটা টেবিলের মধ্যে হচ্ছে 15 জন লোক বসেছে। What are odds against two particular people sitting together? আচ্ছা, so what are odds against two particular people sitting together? মানে আমরা হচ্ছে নাম্বারটা হিসাব করার চেষ্টা করতেছি যে দুইটা অড নাম্বার পিপল একসাথে বসেছে। So বলা হচ্ছে 15 person can be seated in factorial 14. So এইটা কোত্থেকে আসলো? স্যার এখানে কই যে 1 আর 15 যদি পাশাপাশি বসে, ওই দুইটাকে এক ধরবো, জি এরকম তো। জি। So 15 person can be seated in 14 factorial way together. So number of ways in which two particular people sit together is factorial 13 into factorial 2. ঠিক আছে, দুইটা পার্টিকুলার অড নাম্বার পিপল একসাথে বসতেছে, এইটা তাহলে হচ্ছে কত রকম ভাবে আমি ক্যালকুলেট করতে পারি? factorial 13 into factorial 2. সো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা একটা সার্কুলার টেবিল যখন চিন্তা করছি, ঠিক আছে, 15 জন পিপল সেখানে বসতে পারে। তো আমাদেরকে জানতে চাওয়া হচ্ছে what are the odds against two particular people sitting together? দুইটা অড লোক বা নাম্বার পারসন পাশাপাশি বসতেছে, এরকম সম্ভাব্যতাটা কত? আমরা যেটা করতে পারি যে 15 জন লোক কত রকম ভাবে বসতে পারে, 15 জন লোক বসতে পারে ফ্যাক্টোরিয়াল 14 সংখ্যক ওয়েতে। কেননা ওই যে 15 নাম্বার আর 1 নাম্বার একই জায়গায় চলে আসবে, সেই হিসাবে পাশাপাশি চলে আসবে। সো এই জন্য নাম্বার অফ ওয়েজ in which two particular people sit together is factorial 13 into factorial 2. মানে তাদের নিজেদের মধ্যে সাজানোর যে সম্ভাব্যতা সেটা হচ্ছে factorial 2। তাহলে আমার টোটাল অ্যারেঞ্জমেন্ট হচ্ছে factorial 14। সেখান থেকে আমরা দুইজনকে পাশাপাশি যদি নিয়ে আসি, তাহলে তারা বসতে পারে হচ্ছে factorial 13 সংখ্যক ওয়েতে। আর সেখান থেকে দুইজনের নিজেদের মধ্যে আমি যদি সিট যদি এক্সচেঞ্জ করি, তারা সেই কাজটা আরো করতে পারে factorial 2 সংখ্যক ওয়েতে। তাহলে টোটাল নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট হচ্ছে factorial 13 into factorial 2। ঠিক আছে স্যার ফ্যাক্টোরিয়াল 2 এর হিসাবটা বুঝছি যে দুইজন, এখানে দুইজনের ব্যাপার বলা হচ্ছে, বাট 13টা কিভাবে হচ্ছে? 13টা চলে আসতেছে, এই যে দুজনকে আমরা হিসাব করতেছি, এটা অলরেডি তো বের করে ফেললাম যে দুজনকে আমি কনসিডার করছি। ঠিক আছে, ফ্যাক্টোরিয়াল মানে 13 জন লোক কত রকম ভাবে বসতে পারে? 13 জন লোক কত রকম ভাবে বসতে পারে?
ফ্যাক্টোরিয়াল 13 সংখ্যক উপায়, সেটা কি বুঝতে পেরেছি? ওয়ার্ড বলা হয়েছে বলে 13 না হচ্ছে। হ্যাঁ, ওকে এই আগের লাইনটাতে আমরা যে কারণে 14 করে ফেললাম, যে পাশাপাশি দুইটা অড হলে তাদেরকে আমি 1 হিসেবে মানে একটা হিসেবে কনসিডার করছি, সো সেই ফ্যাক্টোরিয়াল 14 হয়ে গেল। ঠিক আছে, তো সেইখান থেকে হচ্ছে আমরা এই যে 14টা অ্যারেঞ্জমেন্ট, আর 5 যদি স্যার 17 হইতো স্যার, তাহলে স্যার এই 13 না হয়ে কি এখানে স্যার 15 হইতো? আবার বলেন। স্যার 15% না হয়ে যদি স্যার 17% হইতো, 17 জন, তখন কি স্যার এই 13 না হয়ে স্যার এখানে 15 হইতো? 16 16 মানে 13 এর ক্ষেত্রে হচ্ছে 15 আর 14 এর জায়গা হতো 16। 16 ব্যাপারটা জি হচ্ছে স্যার, জি স্যার, জি স্যার, ব্যাপারটা বুঝতে হচ্ছে পারছি। এরকম। জি জি। ওকে, সো সেইখান থেকে হচ্ছে যে odds against the event, আমরা তখন এখান থেকে জাস্ট হচ্ছে ক্যালকুলেশন, বাট এখানে মূল ব্যাপারটা হচ্ছে ফ্যাক্টোরিয়ালের যে হিসাবটা কিভাবে আসছে। ঠিক আছে, সো দ্য প্রবাবিলিটি অফ টু পার্টিকুলার পারসন সিটিং টুগেদার, দুইটা নির্দিষ্ট ব্যক্তি একই সাথে বসতেছে, সেটার প্রবাবিলিটিটা কত? কেননা দুইটা নির্দিষ্ট ব্যক্তি যদি পাশাপাশি বসতে হয়, তার মানে কি এই দুইটা সিটকে আমি একটা সিটের মতো কনসিডার করতে পারি, বাকিরা যে যেখানেই বসুক না কেন কোনো সমস্যা কিন্তু নাই, কিন্তু ওই দুইজন নির্দিষ্ট ব্যক্তি কিন্তু একসাথে বসতে হবে বা পাশাপাশি বসতে হবে। তো এই দুইজন ব্যক্তিকে যদি দুইটা সিটে আমি নির্দিষ্ট করে ফেলি, তার মানে আমি আর অন্যদেরকে আমি কত রকম ভাবে বসাতে পারি। ঠিক আছে, তো সেখানে হচ্ছে আমার অ্যাকচুয়ালি 13টা ব্যক্তি থাকতেছে, যারা হচ্ছে 13টা সিটের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট হইতে বসতে পারে। আর এই যে দুইজন ব্যক্তিকে আমি একসাথে বা পাশাপাশি বসানোর চেষ্টা করতেছি, তার মানে সিট হয়ে যাচ্ছে কিন্তু 14টা। এই কথাটুকু বুঝতে পারলে কিন্তু এই প্রবলেমটা সলিউশনটা আমরা ইজিয়ার ওয়েতে বুঝতে পারি। জি স্যার, বুঝতে পারছি। এখানে প্রথম হচ্ছে মানে দুইজন অড যারা থাকবে তাদের আগে একসাথে করব। অড বলতে বোঝানো হচ্ছে পাশাপাশি বসতেছে যে কোনো দুজন ব্যক্তি, এটাই অড বোঝানো হচ্ছে, টু পার্টিকুলার পিপল। এই কাজটা করলাম প্রথমে তো একবার হচ্ছে দুইজনের পাশাপাশির জন্য 14 হলো, তাহলে আবার কেন ফ্যাক্টোরিয়াল 13 হলো? চিন্তা করেন একটা আপনার বাসার একটা রাউন্ড টেবিলের কথা চিন্তা করেন, ঠিক আছে, ডাইনিং টেবিলটার কথা চিন্তা করেন। এখানে মনে করেন আপনি আপনার মা দুজন পাশাপাশি বসবেন, ঠিক আছে, এর সাথে মনে করেন আরো এখানে 13 জন ব্যক্তি আছে, ইনক্লুডিং আপনারা দুইজন, আপনার টোটাল 15 জন। ওকে, সো এখন আপনাদের দুইজনকে যদি আমি ফিক্সড রাখি, আপনারা পাশাপাশি বসবেন, সো সেই হিসেবে আপনার ফিক্সড। ওকে, যে কোনো পজিশনে যান না কেন আপনার দুইটা টেবিলের মধ্যে পাশাপাশি বসবেন। তাহলে বাকিদের অ্যারেঞ্জমেন্টের জন্য আমি আরো কত রকম ভাবে বসতে পারে বাকিরা, বাকি থাকলো আর কতজন ব্যক্তি? 13 জন। দুই বাদ দিয়ে 13, বাকি থাকলো আর 13 জন ব্যক্তি, রাইট? এই 13 জন ব্যক্তি নিজেদের মধ্যে ফ্যাক্টোরিয়াল 13 সংখ্যক উপায়ে বসতে পারে। ওকে, তো এখানে ফ্যাক্টোরিয়াল 14 দিয়ে তো একটা কনফিউজ। সেটাই বলছি, এখন চলে আসি তাহলে ফ্যাক্টোরিয়াল 14 হলো কেন। এই যে আপনারা দুইটা সিট, দুইজনকে একজন ধরাইছে। দুইটা সিট কিন্তু আসলে একসাথে, কারণ আপনারা পাশাপাশি বসবেন যেদিক দিয়ে যান না কেন, তার মানে আপনাদের দুজনকে আমি একটা সিট হিসেবে চিন্তা করতে পারি, কারণ আপনারা যেদিকে যান না কেন আপনারা পাশাপাশি বসতেছেন, অন্য কোনো ভাবে আপনাদেরকে বসাতে পারছি না। জি, যার পাশে গিয়ে, যে টেবিলের পাশে গিয়ে বসেন না কেন, আপনার দুইটা সিট পাশাপাশি বসতে হবে, তার মানে আপনাদের দুইটা সিটকে আমি আসলে একটা সিট হিসেবে চিন্তা করতে পারি। এই জন্য বলা হচ্ছে 15% ক্যান বি সিটেড ইন ফ্যাক্টোরিয়াল 14 ওয়েজ। কারণ ওই যে দুইজন যে ব্যক্তি একই সাথে বসতেছে, তার মানে আসলে দুইটা সিট আসলে আমি একটা সিটের মতো চিন্তা করতে পারি, কারণ দুইজনকে একসাথে রাখতে হবে। বাট সেখানে আবার চিন্তা করে দেখেন, আপনি প্রথমে যে সিটে বসছেন, আপনি চাইলে আপনার মাকে সেই সিটে বসাতে পারেন, আপনি আপনার মায়ের সিটে চলে আসতে পারেন, ঠিক আছে, সেই জন্য হচ্ছে ফ্যাক্টোরিয়াল 2। দুইটা কেস। সো এই জন্য হচ্ছে ফ্যাক্টোরিয়াল 13 ইনটু ফ্যাক্টোরিয়াল 2। এটা হচ্ছে নাম্বার অফ ওয়েজ ইন হুইচ টু পার্টিকুলার পিপল সিট টুগেদার, কত রকম ভাবে আমি এই বসাতে পারি। দুইটা কেস কনসিডার করতে হবে। হ্যাঁ, দুইটা কেস কনসিডার করতে, মানে এখানে ফ্যাক্টোরিয়াল 14 কেন আসছে, মানে এটা ফ্যাক্টোরিয়াল 14 হচ্ছে আমার টোটাল আউটকাম, যে আমি কত রকম ভাবে বসতে পারি আসলে। সেটা নরমালি ফ্যাক্টোরিয়াল 15 হতো। স্যার, জি স্যার, আর এখানে স্যার যদি স্যার আমরা 3 পার্টিকুলার পিপল চিন্তা করতাম, তাহলে স্যার এখানে স্যার ফার্স্ট এর স্টেপে স্যার 12 ফ্যাক্টরিয়াল হতো না স্যার? ফ্যাক্টোরিয়াল 2 হতো। 12 মানে স্যার এই যে 14 জায়গা স্যার 12 হতো না?
মানে 1 কমে যাবে, আপনি যতই হিসাব করেন না কেন, আপনি 10 জন হিসাব করেন, 20 জন হিসাব করেন, 1 কমে যাবে, কারণ 2 জনকে আপনি পাশাপাশি রেখে দিচ্ছেন। আমি বলছি স্যার 2 জন জায়গা 3 জন চিন্তা করলে 3 জন। ফ্যাক্টরিয়াল 3 হবে না ও ওখানে? ফ্যাক্টরিয়াল 3 হবে, ডেফিনেটলি। সেক্ষেত্রে কিন্তু আপনার প্রথমটাও কিন্তু আবার কমে যাবে। হ্যাঁ কমবে, 12 হ্যাঁ। হইতো আর কি তখন, 12 হইতো স্যার, তাই না স্যার? 12 ফ্যাক্টরিয়াল। 15 জন পিপলের জন্য হ্যাঁ 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 15 জন পিপলকে আপনি যদি 15 জনের জায়গায় যদি ইয়ে করেন, 3 জনকে যদি একসাথে যদি রাখতে চান, সেক্ষেত্রে আপনার ফ্যাক্টরিয়াল কত হবে? জি স্যার 12 না 13 হবে। 13 জি স্যার 13। কেননা তখন ওই 3টে সিটকে আপনি একটা সিট চিন্তা করবেন, জি 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 জি। আর বাকিদেরকে হচ্ছে বাকি থাকলো কয়টা? 12টা। তাহলে টোটাল ফ্যাক্টরিয়াল 13। আর জি ওই জি যে এই যে ফ্যাক্টরিয়াল ইয়ে আসলো, এই 3টাকে বাদ দিলে আমার ফ্যাক্টরিয়াল 12 ইনটু ফ্যাক্টরিয়াল 3। জি স্যার। বুঝতে পারছি স্যার। ওকে, ঠিক আছে। আর কোনোটা কোনো প্রবলেম আছে কি? স্যার এখানে রেশিওটা স্যার লাস্টে যে ওয়ার্ড এগেইনস্ট দ্য ইভেন্ট 6:1 ওইটা কিভাবে? হ্যালো হ্যালো শুনতে পাচ্ছেন? হ্যালো স্যার হ্যাঁ, এখন জি স্যার। স্যার শুনতে পাচ্ছি আমরা স্যার। ওকে স্যার Okay, লাস্টে রেশিওটা বুঝুন। ওকে সো একটা লাস্টে কোশ্চেন ছিল স্যার, ওই স্যার লাস্টে odds against the event 6-1 হলো, এটা কিভাবে? ওকে 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 সো এখন দেখেন আমরা রেশিওটা পেলাম কত আসলে? এখানে তো আউটকাম 1/7। 1/7। এটাকে আমরা রেশিও আকারে প্রকাশ করতে পারি না? জি স্যার। ঠিক আছে, সো ওই এটা মানে কি 1:7 এর মতো। ঠিক আছে, সো বলা হচ্ছে odds against ইভেন্ট। ঠিক আছে, সো এখানে এরকম ভাবে আমি যদি পুরোটাকে যদি চিন্তা করি, তাহলে সেখানে আমি 1:7 এই রেশিওতে হচ্ছে এটা 1:7 হবে, 1:6 না। ঠিক জি আছে? স্যার এই জন্য মানে 6 কিভাবে আসে? হুম, হুম। So, ওই রেশিওটাই জাস্ট হচ্ছে এখানে দেখানো হচ্ছে যে এই ইভেন্টে হচ্ছে তাহলে সেটা কিভাবে আসলে বসতেছে পুরা এই স্যার এখানে 7:1 হবে নাকি 1:7 হবে স্যার? সেম ব্যাপার same ব্যাপার। আচ্ছা ব্যাপার। ঠিক আছে, সেম ব্যাপার, রেশিওটা দেখানো হয়েছে তো এই জন্য 7 কে আগে নিয়ে আসছে। ওকে, স্যার রেশিওটা না দেখালে হবে? হ্যাঁ এটা বেসিক্যালি হচ্ছে আমরা অ্যানসারটা চেয়েছি হচ্ছে 1/7 সেই জিনিসটা। এই প্রবাবিলিটি যেটা আসছে সেটা রেশিও আকারে দেখানোর চেষ্টা করা হয়েছে যে মানে কয়টার ক্ষেত্রে কয়টা হবে এরকম ব্যাপার। ওকে, ওকে সো আই থিংক ওকে, কারো কোনো রেসপন্স আসছে না। তো ঠিক আছে বুঝছি স্যার। ওকে সো আমরা আজকের লেকচারে মুভ করি, কারণ আজকের লেকচারে এখনো যাওয়া হয়নি, 12:15 বেজে গেছে। ওকে সো আমরা আজকে দেখবো হচ্ছে মূলত র্যান্ডম ভ্যারিয়েবল কি, ঠিক আছে, এবং বিভিন্ন ধরনের র্যান্ডম ভ্যারিয়েবল তার সাপেক্ষে কিছু ক্যালকুলেশন। ফার্স্টে চলে আসি র্যান্ডম ভ্যারিয়েবল কি। তো বলা হচ্ছে যে র্যান্ডম ভ্যারিয়েবল ইজ এ নিউমেরিক্যাল ডেসক্রিপশন। স্যার কোন স্ক্রিন দেখতে আমার পাচ্ছি? স্ক্রিন দেখা যাচ্ছে না তাই না? সো মোটামুটি আমরা আজকে এই জিনিসগুলো দেখবো। So random variable is a numerical description of the outcome of a random experiment. So আমরা প্রথম লেকচারে random experiment কি, sample space, favorable outcome এই জিনিসগুলো দেখে আসছিলাম, রাইট? সো সেটা সাপেক্ষে হচ্ছে আমরা আজকে random variable দেখবো। বলা হচ্ছে random variable is a numerical description. So আমরা যে random experiment করতেছি,
যে আউটকামটা আসতেছে, যেমন আমরা তো ছক্কা নিক্ষেপ করতেছি, বললাম যে ছক্কা 1 আসছে, 2 আসছে, 3 আসছে। সো এটা তো হচ্ছে আউটকামটা। সো এটাকে যদি আমরা নিউমেরিক্যালি যদি রিপ্রেজেন্ট করতে চাই, তখনই সেটাকে আমরা একটা ভ্যারিয়েবলের মাধ্যমে রিপ্রেজেন্ট করি। আর সেই ভ্যারিয়েবলটাকে আমরা বলি হচ্ছে র্যান্ডম ভ্যারিয়েবল। ওকে, সেই জন্য বলা হচ্ছে র্যান্ডম ভ্যারিয়েবল ইজ দ্য নিউমেরিক্যাল ডেসক্রিপশন অফ দ্য আউটকাম। যে আউটকামটা আসতেছে সেটা যদি আমরা নিউমেরিক্যালি যদি রিপ্রেজেন্ট করি একটা ভ্যারিয়েবলের মাধ্যমে, তখনই সেটাকে আমরা বলবো হচ্ছে র্যান্ডম ভ্যারিয়েবল। সো কিছু বৈশিষ্ট্য বলা হচ্ছে যে এ র্যান্ডম ভ্যারিয়েবল ইজ ডিনোটেড উইথ এ ক্যাপিটাল লেটার। সো র্যান্ডম ভ্যারিয়েবলকে সবসময় আমরা ক্যাপিটাল লেটার দ্বারা রিপ্রেজেন্ট করি। বলা হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ এ র্যান্ডম ভ্যারিয়েবল এক্স। আচ্ছা, এক্স যদি একটা র্যান্ডম ভ্যারিয়েবল হয় তাহলে সেটা আসলে কি রিপ্রেজেন্ট করে? বলা হচ্ছে the random variable x tells what the possible values of x are. x এর কি পসিবল ভ্যালু হতে পারে সেটা সে রিপ্রেজেন্ট করে, and how probabilities are assigned to these values. মানে কোনটার জন্য প্রবাবিলিটি কত সেই জিনিসটাকে সে রিপ্রেজেন্ট করে। তার মানে সে দুইটা জিনিস আমাদেরকে রিপ্রেজেন্ট করছে, একটা হচ্ছে তার পসিবল ভ্যালু কত কত হতে পারে এবং তাদের প্রবাবিলিটি কত হতে পারে। এই দুইটা জিনিস হচ্ছে আমার র্যান্ডম ভেরিয়েবল দ্বারা আমি রিপ্রেজেন্ট করতে পারবো। এবং বলা হচ্ছে এই র্যান্ডম ভেরিয়েবল ক্যান বি ডিসক্রিট অর কন্টিনিউয়াস। সো র্যান্ডম ভেরিয়েবলটা যে ভ্যালু নিতে পারে, যে নিউমেরিক্যাল ভ্যালু হতে পারে, সেটা ডিসক্রিট ভ্যালু হতে পারে, কন্টিনিউয়াস ভ্যালু হতে পারে। সো এগুলো আমরা দেখলে ক্লিয়ার হয়ে যাবে আশা করি, আমরা এক্সাম্পল পরে গিয়ে পাবো। সো এখন চলে আসি ডিসক্রিট ভেরিয়েবল কোনটাকে বলতেছি বা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল কোনটাকে বলতেছি। সো বলা হচ্ছে a discrete variable or discrete random variable is a variable whose value is obtained by counting. সো আমরা সরাসরি কাউন্ট করে হচ্ছে যে ভ্যালুগুলা পেয়ে যায় সেগুলোকে আমরা ডিসক্রিট বলতেছি। ঠিক আছে, সো যেমন কয়েকটা एग्जांपल দেখি। the number of students present in a class. আচ্ছা, সো আমরা 1 2 3 4 এভাবে সেটাকে কাউন্ট করে ফেলতে পারি, প্রত্যেকটাই হচ্ছে একটা ডিসক্রিট ভ্যালু, রাইট? ফর एग्जांपल নাম্বার অফ রেড মার্বেলস ইন এ জার। ঠিক আছে, সো আমরা যখন প্রবাবিলিটি বলি বলের, মার্বেলের, এই জাতীয় এক্সপেরিমেন্ট খুব কমন। সো সেই সাপেক্ষে বলা হচ্ছে যে একটা জারের মধ্যে কতগুলা মার্বেল আছে বা কতগুলা রেড মার্বেল আছে, আমি যদি সেটা যদি কাউন্ট করতে চাই, আমি কিন্তু এটা কাউন্ট করে বের করে ফেলতে পারি। সো দ্যাট মিন্স ইটস এ ডিসক্রিট ভ্যারিয়েবল। আমি যদি এটাকে এই যে ফেনোমেননটা বা এই যে আউটকামটা, রেড মার্বেলের নাম্বারটা, এই আউটকামটাকে যদি আমি যে কোনো ভ্যারিয়েবলের মাধ্যমে যদি রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে এটা কিন্তু আমরা একটা ফিক্সড একটা নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। সো এই জন্য বলা হচ্ছে এটা ডিসক্রিট ভ্যারিয়েবল। সো নাম্বার অফ হেডস when flipping 3 coins or 1 coin, একটা কয়েন টস করেন আর 10টা কয়েন টস করেন, ব্যাপারটা একই। সো কতবার হেড আসলো সেটা যদি আমরা কাউন্ট করতে চাই, বেসিক্যালি আমরা কাউন্ট করি 1 2 3 4 এরকম ভাবে, রাইট? সো এটা আমরা কাউন্ট করতে পারছি, সো সেই জন্য এটা ডিসক্রিট ভ্যারিয়েবল। সো স্টুডেন্টস গ্রেড লেভেল, আচ্ছা, এ প্লাস, বি প্লাস, আচ্ছা, এটা কিন্তু আমরা কাউন্ট করে ফেলতে পারি এবং তার সাপেক্ষে তার করসপন্ডিং নাম্বারটাও কিন্তু আমরা যদি চিন্তা করি, নাম্বারটাও কিন্তু ফিক্সড। ঠিক আছে, তারপরে নেটওয়ার্কের সাপেক্ষে চিন্তা করেন, নাম্বার অফ অ্যারাইভিং প্যাকেটস এট এ গিভেন টাইম ইনস্ট্যান্স। সো যে কোনো মুহূর্তে একটা রাউটারের কাছে কতগুলো প্যাকেট আসছে সেটা কিন্তু 2 4 10 20 100 500 1000 এরকম একটা সংখ্যা, একটা ফিক্সড সংখ্যা। সো এটা কিন্তু আমি কাউন্ট করে ফেলতে পারি যে কয়টা প্যাকেট আসলো বা কয়টা প্যাকেট গেল। সো এটা হচ্ছে একটা ডিসক্রিট ভ্যারিয়েবল। তার মানে এই আউটকামটাকে আমরা যদি রিপ্রেজেন্ট করতে চাই তাহলে সেটা হবে একটা ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল। এই কথাটুকু বুঝতে পারছি কিনা? আমরা ফার্স্টে র্যান্ডম ভ্যারিয়েবলের কথা বললাম, তারপরে বললাম যে সেটা ডিসক্রিট ভ্যারিয়েবল হতে পারে, কন্টিনিউয়াস হতে পারে। কন্টিনিউয়াস আমরা এখনো দেখি নাই। ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবলের যে কথাটুকু বললাম সেটুকু পর্যন্ত কি ক্লিয়ার? আচ্ছা, একটু আমি এই কোশ্চেনটা একটু পরে আসতেছি, কন্টিনিউয়াসটা দেখে নিই, তাহলে হয়তো আরো ক্লিয়ার হয়ে যাবে যে কন্টিনিউয়াস কোনটাকে বলতেছে। তো বলা হচ্ছে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল or continuous variable is a variable whose value is obtained by measuring. আমি এখন আর কাউন্ট করছি না, আমি মেজার করছি। খেয়াল করে দেখেন পার্থক্যটুকু, আমি এখন মেজার করছি। যেমন এক্সাম্পল বলা হচ্ছে হাইট অফ স্টুডেন্টস ইন এ ক্লাস। একটা স্টুডেন্টের হাইট কত? কারো 5 ফুট 2 ইঞ্চি হতে পারে, কেউ 6 ফিট 3 ইঞ্চি হতে পারে, কেউ 5 ফিট 5 ইঞ্চি হতে পারে, কেউ 5 ফিট 6 ইঞ্চি হতে পারে। সো আমি এরকম ভাবে মেজার করছি, কিন্তু এটা কিন্তু ডিসক্রিট ভ্যালু না। ডিসক্রিট ভ্যালু বলতে বোঝানো হচ্ছে পূর্ণ সংখ্যা। আচ্ছা,
একই রকম ভাবে দেখেন ওয়েট, হাইট, ওয়েট দুইটাই সেম ব্যাপার। টাইম ইট টেক্স টু গেট টু স্কুল, ঠিক আছে, মনে করেন স্কুল না, এখানে আসলে ভার্সিটি আপনাদের জন্য আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে, যে আপনি কত সময় আপনি আপনার ভার্সিটিতে আসতে পারবেন। সো সময়টা 1 ঘন্টাও লাগতে পারে, 1 ঘন্টা 2 মিনিটও লাগতে পারে, আরো ইয়ে করে চিন্তা করলে 1 ঘন্টা 5 মিনিট 3 সেকেন্ড, এরকম ভাবে হচ্ছে আমি টাইমটা ক্যালকুলেট করতে পারি, ঠিক আছে। সো আমি এটা অ্যাকচুয়ালি মেজার করছি। ফর এক্সাম্পল টেম্পারেচার অফ এ ডে এট নুন, ঠিক আছে, একটা সার্টেন ডে টেম্পারেচার, একটা সার্টেন টাইমে টেম্পারেচারটা কত, সেটা ওই 20.5 ডিগ্রি সেলসিয়াস হতে পারে, 30.2 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। সো এরকম ভাবে কিন্তু একটা ফ্র্যাকশনাল ভ্যালু সহ চলে আসবে। সো এইটাকে আমরা বলতেছি হচ্ছে কন্টিনিউয়াস ভেরিয়েবল, ঠিক আছে, কারণ এটা 0.1 ডিগ্রি, 0.2 ডিগ্রি, 0.5 ডিগ্রি বা 5.1 ইঞ্চি, 5.2 ইঞ্চি, 5.3 ইঞ্চি, যে কোনোটাই হতে পারে। তার মানে কন্টিনিউয়াস ভ্যালুটা সে নিচ্ছে, ডিসক্রিট না, ভ্যালুটা ডিসক্রিট না, এখানে পয়েন্ট আসতে পারে। সো সেই জন্য আমরা এটাকে বলতেছি হচ্ছে কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল। সো এখন কি ব্যাপারটুকু ক্লিয়ার যে র্যান্ডম ভ্যারিয়েবল কি, কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল কি, ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল কি? স্যার নিউমেরিক্যাল বলতে কি বোঝায়? পূর্ণ সংখ্যা। নিউমেরিক্যাল বলতে হচ্ছে সংখ্যা, আর আমরা এখানে যেটা বলেছি ডিসক্রিট, সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। নাম্বার থেকে আসছে নিউমেরিক, ঠিক আছে, সংখ্যাগত রিপ্রেজেন্টেশন, সেটাকে আমরা বলতেছি হচ্ছে নিউমেরিক রিপ্রেজেন্টেশন। সংখ্যার মাধ্যমে, সংখ্যা বা ভেরিয়েবলের মাধ্যমে, ভেরিয়েবল বলতে হচ্ছে ভেরিয়েবলের একটা নির্দিষ্ট সংখ্যা থাকবে, সেটা সাপেক্ষে হচ্ছে আমরা রিপ্রেজেন্ট করছি। স্যার সেটা কি সিকোয়েন্স মেইনটেইন করবে নাকি এলোমেলো ভাবে হতে পারে? যেমন মানে 1 3 5 7 এরকম আসতে পারে নাকি 1 2 3 4 এরকম সিকোয়েন্স মেইনটেইন করে হবে? না, এখানে সিকোয়েন্সের কোনো ব্যাপার নাই। আমরা একটু পরে যখন এই প্র্যাকটিক্যাল এক্সাম্পল গুলো যখন দেখবো তখনই বুঝে যাবেন যে সাপোজ একটা ছক্কা নিক্ষেপ করলাম, 4 পাওয়ার প্রবাবিলিটি, সেটাই আমরা ক্যালকুলেট করব। বাট সেটা আগে আমরা ওই যে ছক্কা মানে প্রবাবিলিটি যখন ক্যালকুলেট করতাম, ভিতরে লিখতাম হচ্ছে কি এই মানে 4 পাওয়ার প্রবাবিলিটি অফ গেটিং 4। এখন এই যে গেটিং 4 এই জিনিসটাকে হচ্ছে আমি একটা ভ্যারিয়েবলের মাধ্যমে রিপ্রেজেন্ট করছি, এটাই আমি বলতেছি হচ্ছে র্যান্ডম ভ্যারিয়েবল। বুঝতে পারছি কি কতটুকু? জি স্যার। সো দেখেন এক্সাম্পল চলে আসছে, সো এখন আশা করি আরো একটু ইয়ে হয়ে যাবে, যদিও এটা জাস্ট হচ্ছে কি কি সিনারিও বা ফেনোমেনন কি কি হতে পারে সেটা সাপেক্ষে হচ্ছে আমরা দেখার চেষ্টা করতেছি। আচ্ছা, বলা হচ্ছে ইন্ডিকেট দ্য রেঞ্জ অফ ভ্যালুজ that the random variable x may assume and classify the random variables as finite, infinite and continuous discrete in the following experiment. So আপনি এরকম কিছু এক্সপেরিমেন্ট করতেছেন। সো একটা তো দেখলাম ডিসক্রিট এবং কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের সাপেক্ষে তার ক্লাসিফিকেশন, আরো একটা ক্লাসিফিকেশন এইটার সাথেই হতে পারে যে এটা কতবার আমি আসলে এই এক্সপেরিমেন্টটা চালাইতে পারি। সো সেটা সাপেক্ষে সেটা ইনফাইনাইট হতে পারে, সেটা ফাইনাইট হতে পারে। আচ্ছা, সো সেটা সেই কথাটাই বলা হচ্ছে ইন্ডিকেট দ্য রেঞ্জ অফ ভ্যালুজ that the random variable x may assume and classify the random variables as finite or infinite and continuous or discrete in the following experiment. খেয়াল করেন প্রথম যে এক্সাম্পলটা বলা হচ্ছে, the number of times a coin is thrown until a head appears. আপনি একটা কয়েন নিক্ষেপ করবেন যতক্ষণ না পর্যন্ত একটা হেড আসে। সো এরকম একটা এক্সপেরিমেন্ট যদি আপনি করেন তাহলে এটা কি ধরনের এক্সপেরিমেন্ট হবে, ফাইনাইট হবে না ইনফাইনাইট হবে বলতে পারেন? যে কোনোটাই তো হতে পারে, প্রথমবারে আসতে পারে, আবার এরকম 100 200 300 100 200 300 যে কোনো সংখ্যক বারই আমার এক্সপেরিমেন্টটা করা লাগতে পারে। দেখা যাচ্ছে বারবারই টেল আসতেছে, হেড আসতেছেই না, রাইট? ব্যাপারটা এরকম হতে পারে, ঠিক আছে। সেই সাপেক্ষে আমি কিন্তু এখন এটাকে ইয়ে করতে পারি, যেটা ফাইনাইটও হতে পারে ইনফাইনাইটও হতে পারে। আমার এই এক্সপেরিমেন্টটা আমি যদি বলি 100 বার নিক্ষেপ করা হলো তাহলে এটা ফাইনাইট হয়ে যাবে, আর এটা এমনিতে যদি বলা হয় তাহলে অ্যাকচুয়ালি কিন্তু ইনফাইনাইট।
কারণ আমি হেড না পাওয়া পর্যন্ত হচ্ছে কয়েনটাকে টস করতে থাকবো, কখন আমি হেড পাবো আমি জানি, বাট এটাকে ডিসক্রিট না র্যান্ডম কন্টিনিউয়াস। এটা অবভিয়াস যেটা ডিসক্রিট, কারণ হেড এটা হচ্ছে আমি কাউন্ট করতে পারি হেড আসলো না টেইল আসলো, সো সেই হিসেবে এটা হচ্ছে ডিসক্রিট ভেরিয়েবল। The wait time in minutes until a bus arrives at the bus stop. একটা বাস স্টপে আপনি দাঁড়ায় আছেন, কতক্ষণ পর্যন্ত আপনাকে ওয়েট করা লাগবে? মোটামুটি একটা টাইম আপনাকে ওয়েট করা লাগবে, সেটা 5 মিনিটও হতে পারে, 10 মিনিটও হতে পারে, 1 ঘন্টাও হতে পারে, 2 ঘন্টাও হতে পারে, রাইট? বাট আপনি একটা বাস স্টপে যদি দাঁড়ান, একটা বাস আসবেই, কতক্ষণে আসবে সেটা আমি জানি না, রাইট? দেখা গেছে যে 5 মিনিট সময় লাগার কথা বা 5 মিনিট পরে একটা বাস আসার কথা, সেটা 2 ঘন্টা পরে আসছে, বাট একটা ফাইনাইট টাইম সেটা ওয়েট করা লাগবে। সো সেই হিসেবে আমার ওয়েটিং টাইমটা হচ্ছে ফাইনাইট। তো সেই হিসেবে আমরা এটা বলতে পারি যে এটা একটা ফাইনাইট এক্সপেরিমেন্ট। আর এই যে টাইম, কত সময় ধরে আমি অপেক্ষা করব, সেই টাইমটার অবস্থাটা কি? সো এটা যেটা বললাম যে আমি 3 মিনিট অপেক্ষা করতে পারি, 5 মিনিট 30 সেকেন্ড অপেক্ষা করতে পারি, 5 মিনিট 30 সেকেন্ড কি বলে 1 ঘন্টা 30 মিনিট বা 5 সেকেন্ড অপেক্ষা করতে পারি। দ্যাট মিনস ইটস এ কন্টিনিউয়াস টাইম, তাই না? টাইমটা কিন্তু কন্টিনিউয়াস, এটা কিন্তু আমি ডিসক্রিট টাইমে ভাগ করতে পারছি না, কারণ সেখানে সেকেন্ডের ব্যাপার থাকতেছে, মিলি সেকেন্ডের ব্যাপার থাকতেছে। আচ্ছা, সো সেই হিসেবে সেটা হচ্ছে একটা কন্টিনিউয়াস ভ্যারিয়েবল। তারপর দেখেন the duration of a telephone conversation, ঠিক সিমিলার আগেরটা যেটা ইয়ে করলাম, আচ্ছা ওয়েটিং টাইমের মতো। সো এইখানেও আমি কিন্তু যখন একটা টেলিফোন কনভারসেশন করতেছি, আমি একটা ফাইনাইট টাইম ধরে হচ্ছে এই এক্সপেরিমেন্টটা কনভারসেশনটা করতেছি। ওকে, সো সেই হিসেবে আমার এক্সপেরিমেন্টটা হচ্ছে ফাইনাইট, আর যে টাইম, সো ওয়ান্স अगेन টাইমটা হচ্ছে আমার একটা কন্টিনিউয়াস টাইম, তাই না? সো সেই হিসেবে হচ্ছে একটা কন্টিনিউয়াস ভেরিয়েবল। সো দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন এ ক্লাসরুম, আচ্ছা যেটা বোথ ফাইনাইট এন্ড ডিসক্রিট। The number of free transmission until a packet is received error free. আপনি ডাটা প্যাকেট পাঠাচ্ছেন কোন একটা রাউটার থেকে, একটা সোর্স থেকে একটা ডেস্টিনেশনে, আচ্ছা সো বলা হচ্ছে কতবার রিট্রান্সমিট করা লাগবে প্যাকেটটাকে, প্যাকেটটা এরর ফ্রি ভাবে রিসিভ হওয়ার আগ পর্যন্ত। তো এটা কতবারে প্যাকেটটা এরর ফ্রি ভাবে রিসিভ হবে সেটাকে আমি বলতে পারি? এটা আমি ওইভাবে বলতে পারি না, ঠিক আছে? তো সেটা প্রথমবারেই সেটা এরর ফ্রি ভাবে রিসিভ হতে পারে, আবার 100 বার পাঠানোর পরও সেটা সাকসেসফুলি এরর ফ্রি ভাবে রিসিভ নাও হতে পারে, ঠিক আছে? সো সেই হিসেবে সেটা বোথ ফাইনাইট হতে পারে, ইনফাইনাইট হতে পারে। আর আমার যেই প্যাকেটটা, ঠিক আছে, সো প্যাকেট পাঠাচ্ছি কততম বারে গিয়ে, সংখ্যা, সেই সংখ্যাটা 1 হতে পারে, 100 হতে পারে, 1000 হতে পারে। সো এটা একটা কিন্তু ডিসক্রিট নাম্বার। সো সেই হিসেবে আমার র্যান্ডম ভেরিয়েবলটা হচ্ছে একটা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। এখানে কিন্তু কন্টিনিউয়াস কোনো ভ্যালু না, মানে প্যাকেটের সংখ্যা কিন্তু 3.5 বা 10.5 তম বারে গিয়ে সেটা এরর ফ্রি ভাবে রিসিভ হয়েছে, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। এক্সপেরিমেন্টটা আমি একটা নির্দিষ্ট সংখ্যক বার চালাইতে পারি, এটা ইনফাইনাইট সংখ্যক বারও আমার চালানো লাগতে পারে। তো সেই হিসাবে এটা বোথ ফাইনাইট এন্ড ইনফাইনাইট, কিন্তু যততম বারই হোক না কেন, আচ্ছা সেই নাম্বারটা কিন্তু ডিসক্রিট নাম্বার, এটা কন্টিনিউয়াস নাম্বার কিন্তু না। আই হোপ এই অংশটুকু ক্লিয়ার আমাদের। ওকে, সো এইটুকু যদি আমরা ক্লিয়ার হতে পারি, আমরা এখন চলে আসতে পারি হচ্ছে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন বা সিডিএফ। আচ্ছা, সো আমরা মোটামুটি র্যান্ডম ভেরিয়েবল কি সেটা আমরা বুঝতে পারলাম, সেটা সাপেক্ষে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল এবং কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, এই দুটো জিনিস আমরা বুঝতে পারলাম। এই দুটো জিনিস হচ্ছে আমাদের এখন মাথায় রাখতে হবে। সিডিএফ বা এরপরে যে জিনিসগুলো আছে সবই হচ্ছে বেসড অন ডিফারেন্ট টাইপস অফ র্যান্ডম ভেরিয়েবল। সো এখন চলে আসি, আমাদের সময় আছে কতক্ষণ? 12টা। আমরা 12:30 পর্যন্ত ক্লাস নেব, বা 12:30 12:35 পর্যন্ত। আমি একটু আমাকে কেউ নক করবেন যে স্যার আমরা টাইমের ইয়েতে চলে যাচ্ছি,
জি স্যার অবশ্যই। ওকে, সো the CDF, cumulative distribution function, সেটাকে আমরা সংক্ষেপে বলি হচ্ছে CDF. So the cumulative distribution function সংক্ষেপে CDF for a random variable x, ঠিক আছে? So একটা random variable এর জন্য আমরা ক্যালকুলেট করার চেষ্টা করছি, ঠিক আছে, which is denoted as, খেয়াল করে দেখবেন, f of x x, ঠিক আছে, যেটা আমরা অ্যাকচুয়ালি হচ্ছে ওই সাবস্ক্রিপ্ট আকারে যে x টা আছে সেটা সাধারণত হচ্ছে লিখি না, নরমালি f of capital X লেখার চেষ্টা করি, ঠিক আছে। এইটা কি এটা বলা হচ্ছে, সরি, মানে এটাকে এই দ্বারা ডিনোট করি, এবং এটা আসলে কি রিপ্রেজেন্ট করে? ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য প্রবাবিলিটি that the random variable is less than or equal to x, ঠিক আছে। একটা র্যান্ডম ভেরিয়েবল x এই পার্টিকুলার ভ্যালুটা সমান অথবা তার চেয়ে ছোট, এই জিনিসটা রিপ্রেজেন্ট করার জন্য হচ্ছে আমরা এই কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন বা সংক্ষেপে সিডিএফ টাকে ব্যবহার করি। সো প্রথম কথা হচ্ছে সিডিএফ হচ্ছে একটা প্রবাবিলিটি একটা র্যান্ডম ভেরিয়েবলের। সিডিএফ হচ্ছে একটা র্যান্ডম ভেরিয়েবলের প্রবাবিলিটি, সেটা কি ম্যান করে? ওই পার্টিকুলার র্যান্ডম ভেরিয়েবলটা এই পার্টিকুলার ভ্যালু সমান অথবা তার চেয়ে ছোট, এইটা হওয়ার প্রবাবিলিটি কত, সেই জিনিসটাকে হচ্ছে রিপ্রেজেন্ট করে হচ্ছে সিডিএফ। So thus the event of interest is capital X is less than X, এরকম ভাবে হচ্ছে সাধারণত আমরা বোঝানোর চেষ্টা করি। আচ্ছা, এইটা যদি ইন্টারেস্ট যদি আমাদের হয়ে থাকে, আচ্ছা, তাহলে সেটাকে আমরা কিভাবে লেখার চেষ্টা করি? সো এই যে ক্যাপিটাল এক্সটা হচ্ছে এই এক্সটা, আর এই এক্সটা হচ্ছে এফ অফ এক্স এর এক্সটা, দুটোই এক্স দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে, এই জন্য হয়তো একটু কনফিউশন, বাট এটাকে রিপ্রেজেন্ট করাই হচ্ছে এইভাবে। সো সেই সাপেক্ষে এটাকে আমরা বলতে পারি এই এফ অফ এক্স এক্স ইকুয়াল টু হচ্ছে প্রবাবিলিটি অফ ক্যাপিটাল এক্স লেস দেন ইকুয়াল টু স্মল এক্স। আচ্ছা, মানে এই এক্স এর ভ্যালুটা এই এক্স এর সমান বা তার চেয়ে ছোট, এইটা হওয়ার প্রবাবিলিটি কত। এবং বলা হচ্ছে the CDF is summing of smaller values, ঠিক আছে, মানে ছোট ছোট ভ্যালু গুলো সাম আপ করে হচ্ছে অ্যাকচুয়ালি সিডিএফ টা ক্যালকুলেট করা হয়। কারণ ওই যে তার চেয়ে ছোট ভ্যালু গুলো কত, এত এর সমান বা তার চেয়ে ছোট, তাহলে এর চেয়ে ছোট যে সমস্ত ভ্যালু গুলো আছে তাদের প্রত্যেকটা প্রবাবিলিটি ক্যালকুলেট করে করে সাম করে করে আমরা হচ্ছে সিডিএফ টা ক্যালকুলেট করব, ঠিক আছে। সো বলা হচ্ছে the subscript x, এই যে নিচে যে সাবস্ক্রিপ্ট আছে, subscript x denote the random variable associated with the function and the argument x denotes a numerical value. সো এটা সাধারণত আমরা একটা নিউমেরিক্যাল ভ্যালু দ্বারা রিপ্রেজেন্ট করি, আর এটা হচ্ছে তার করসপন্ডিং র্যান্ডম ভ্যারিয়েবল। সো বেশ কিছু প্রপার্টি আছে, যেহেতু এটা হচ্ছে একটা প্রবাবিলিটি, ঠিক আছে, সিডিএফ হচ্ছে একটা প্রবাবিলিটি, তার মানে হচ্ছে প্রবাবিলিটি যে সমস্ত শর্তাবলী আছে বা প্রপার্টি ক্যারেক্টারিস্টিক্স আমরা যেগুলো দেখে আসছি সবগুলোই সিডিএফ এর জন্য প্রযোজ্য। আচ্ছা, সো বলা হচ্ছে এফ অফ মাইনাস ইনফাইনাইট ইকুয়াল টু হচ্ছে 0, মানে নেগেটিভের দিকে আমার যত প্রবাবিলিটি আছে তার যদি আমি সিডিএফ করি সেটা সাম আপ হয়ে যাবে হচ্ছে 0, আর পজিটিভ দিকে ইনফাইনাইট পর্যন্ত যদি আমি যেতে চাই সেটা সাম আপ করলে তার প্রবাবিলিটি পাবো হচ্ছে 1, কেননা প্রবাবিলিটি যে কোনো কিছুর প্রবাবিলিটি ম্যাক্সিমাম হতে পারে হচ্ছে 1। সো সেইটার সাপেক্ষে আমার এইখানে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বা সিডিএফটাও 0 থেকে 1 এর মধ্যেই সীমাবদ্ধ থাকে, এফ অফ এক্স যেটা আর কি, ঠিক আছে। সো খেয়াল করে দেখেন এই 0 ইজ লেস দেন অর ইকুয়াল টু এফ অফ এক্স ইজ লেস দেন ইকুয়াল টু হচ্ছে 1। আর যে কোনো মুহূর্তে আমরা দুইটা যদি সিডিএফ যদি দেখতে চাই, ফর এক্সাম্পল এফ অফ x1 ইজ লেস দেন এফ অফ x2 when x1 is less than x2, মানে মনে করেন এটার ভিতরে দুইটা সংখ্যা আমি বের করতে যাচ্ছি, মনে করেন x ইকুয়াল টু হচ্ছে 4, 4 এর সিডিএফ আমি বের করতে যাচ্ছি, তার মানে 4 এর পিডিএফ অবশ্যই 3 এর পিডিএফ এর চেয়ে বড় হবে, ঠিক আছে। সো এইটার সাপেক্ষে হচ্ছে আমি এরকম একটা কথা বলার চেষ্টা করতেছি, ফর এফ অফ x1 is less than equal to f of x2 given that x1 is less than equal to x2, ঠিক আছে। সো x1 যদি x2 এর চেয়ে যদি ছোট হয় তাহলে তার সিডিএফ ও ছোট হবে। আর যে কোনো দুইটা যদি আমি প্রবাবিলিটি বা সিডিএফ যদি বের করতে চাই সেটা সহজে বের করে ফেলতে পারি, যা দিয়ে দুইটা রেঞ্জ দেয়া আছে,
সেই দুটো রেঞ্জের সিডিএফ যদি আমি বের করে ফেলতে পারি তাহলে সেটা বিয়োগফলই হচ্ছে ওই পার্টিকুলার রেঞ্জের পিডিএফ। মানে তার ম্যাক্সিমাম এবং মিনিমাম সিডিএফ যদি আমি বের করে ফেলতে পারি তাহলে এই পার্টিকুলার রেঞ্জের সিডিএফটাও আমি বের করে ফেলতে পারবো। আর সিডিএফ এর আরেকটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সিডিএফ ইজ এ মনোটোনিক্যালি ইনক্রিজিং ফাংশন অফ এক্স। ঠিক আছে, মনোটোনিক্যালি মানে কি, ক্রমাগতভাবে, ঠিক আছে, মানে এটা কন্টিনিউয়াসলি ইনক্রিজ করবে, ঠিক আছে, কখনো বাড়ছে কখনো কমছে এরকম ব্যাপার ঘটবে না। ঠিক আছে, দুই একটা এক্সাম্পল দেখি হয়তো ক্লিয়ার হয়ে যাবে। হচ্ছে সিডিএফ ইন দ্য কন্টিনিউয়াস কেস, একটু আগে যেটা দেখলাম এটা ছিল হচ্ছে বেসিক ডেফিনিশন অফ সিডিএফ। সো সিডিএফ একই রকম ভাবে ডিসক্রিট এবং কন্টিনিউয়াস দুইটা ক্ষেত্রেই হতে পারে। র্যান্ডম ভেরিয়েবলটা কি ধরনের সেটা সাপেক্ষে। সো বলা হচ্ছে কনসিডার এ র্যান্ডম এক্সপেরিমেন্ট অফ স্পিনিং এ পয়েন্টার অ্যারাউন্ড এ সার্কেল এন্ড মেজারিং দ্য অ্যাঙ্গেল ইট মেক্স when it stops। আচ্ছা, খুব সিম্পল এক্সপেরিমেন্টের কথা বলা হচ্ছে যে হচ্ছে আপনি একটা পয়েন্টারকে একটা বৃত্তের মধ্যে ঘোরানোর চেষ্টা করতেছেন, ঠিক আছে, যখন এটা স্টপ করছেন ঘোরানো ওই মোমেন্টে সে কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো সেই জিনিসটা হচ্ছে আপনি ক্যালকুলেট করতে যাচ্ছেন বা তার সিডিএফটা ক্যালকুলেট করতে চাচ্ছেন। ওকে, সো এখানে খেয়াল করার বিষয়, আমি যখন একটা এই পয়েন্টারকে যখন ঘুরাচ্ছি একটা সার্কুলার ওয়েতে সেটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করতে পারে, আসলে যে কোনো ডিগ্রি কোণ উৎপন্ন করতে পারে। 0 ডিগ্রি থেকে শুরু করে 360 ডিগ্রি পর্যন্ত যে কোনো ডিগ্রি কোণ উৎপন্ন করতে পারে ভূমির সাথে, রাইট? কারণ আমি তো অ্যাঙ্গেল তো ক্যালকুলেট করব বেজের সাপেক্ষে। আচ্ছা, সো বেজের সাপেক্ষে সে যে কোনো ডিগ্রি কোণ উৎপন্ন করতে পারে। তো সেই হিসাবে কিন্তু সেটা একটা কন্টিনিউয়াস ফাংশন, ঠিক আছে, এবং সেটা ভ্যালু হতে পারে কত, 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত। এই পুরা যে ইয়েটা যদি ঘুরি এরকম ভাবে পুরাটা, আমি যদি এরকম ভাবে যদি ঘোরার যদি চেষ্টা করি তাহলে আমি যদি এখান থেকে যদি আমার সেন্টার পয়েন্ট যদি এটা হয়ে থাকে এটার সাপেক্ষে আমি যদি হিসাব করার চেষ্টা করি, এইভাবে যখন ঘোরার চেষ্টা করছি আমি কিন্তু অ্যাঙ্গেলটা কত হচ্ছে 0 থেকে এখান থেকে এটা যদি চিন্তা করি তাহলে 0 ডিগ্রি এই ইয়েটার সাপেক্ষে বেজটার সাপেক্ষে। এইভাবে ঘুরতে ঘুরতে এখানে যদি আসি ফর এক্সাম্পল 90 ডিগ্রি, এখানে যদি আসি 180, এখানে যদি আসি 270, এখানে যদি আবার ঘুরে যদি এখানে আসি তাহলে 360 ডিগ্রি। আর এর মাঝে যে কোনো ভ্যালু তো সে নিতেই পারে। ওকে, সো সেই হিসাবে বলা হচ্ছে এটা 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত যে কোনো ভ্যালু নিতে পারে। ওকে, সো বলা হচ্ছে এজন্য obviously the random variable is continuous since the pointer could point to any angle and the range of values for theta is between 0 to 360 ডিগ্রি। ওকে, তাহলে আমি কিন্তু এখন এই যে সিডিএফ ফাংশনটা ক্যালকুলেট করে ফেলতে পারি। সেটা হচ্ছে কত, বলা হচ্ছে এক্সট্রিম কেস একটা হচ্ছে যদি মাইনাস যদি হয়ে থাকে, সো মাইনাস আমরা এখানে ইয়ে করছি না, বাট মাইনাস যদি হয় তাহলে সেটা হয়ে যাবে কত, 0 ডিগ্রি, 0 ডিগ্রি মাইনাস 0 ডিগ্রির জন্য বা 0 ডিগ্রির জন্য সেটা ভ্যালু আসবে হচ্ছে 0। আর 360 যদি হয় পুরাটা যদি ঘুরে আসে তাহলে তার প্রবাবিলিটি হচ্ছে 1 ম্যাক্সিমাম। ঠিক আছে, আমরা আগের স্লাইডে যে এটা দেখলাম, ঠিক আছে, ম্যাক্সিমাম প্রবাবিলিটি হচ্ছে 1 আর মিনিমাম প্রবাবিলিটি হচ্ছে 0। তো তার সাপেক্ষে সরি এখানে যদি আমি প্লট করার যদি চেষ্টা করি, ঠিক আছে, যত আমি ডিগ্রি বাড়াচ্ছি আমার ভ্যালুটা আসলে কত দিকে যাচ্ছে, যে কোনো একটা ইসের জন্য 0 ডিগ্রি থেকে আমি যতই ভাবে বাড়ানোর চেষ্টা করতেছি আসলে আমি 0 থেকে 1 এর দিকে যাচ্ছি, ঠিক আছে, এবং সেটা কিন্তু মনোটোনিক্যালি ইনক্রিজ করবে তার ভ্যালুটা। ডিগ্রি যত বাড়বে তার ভ্যালুটা তত বাড়তে থাকবে। ওকে, সো এইভাবে তার প্রবাবিলিটিটা যদি 360 ডিগ্রি যদি হয় তাহলে তার প্রবাবিলিটি হবে হচ্ছে 1। এটা যদি 0 ডিগ্রি যদি হয় তাহলে তার প্রবাবিলিটিটা হচ্ছে 0। আর এর বাইরে সে 0 থেকে 1 এর মধ্যে যে কোনো একটা ভ্যালু এখানে নিতে পারে বেসড অন ইটস অ্যাঙ্গেল। এখানে অ্যাঙ্গেলটা কত সেইটার সাপেক্ষে হচ্ছে তার করেসপন্ডিং ভ্যালুটা আমরা
পাবো। বুঝতে পারলাম কতটুকু? এটা হচ্ছে কন্টিনিউয়াস কেস, ঠিক আছে, সেটা 0 থেকে 1 এর মধ্যে এরকম ভাবে আসবে। সো এখন যদি বলা হয় যে 350 ডিগ্রির জন্য আমার প্রবাবিলিটিটা কত, তার মানে তখন ক্যালকুলেশনটা হয়ে যাবে এই থেকে, সরি, স্ট্রেট লাইন যেতে এরকম কোন একটা পজিশন পর্যন্ত। ফর এক্সাম্পল এইটা হচ্ছে আমার 350 ডিগ্রি, 360 ডিগ্রি পর্যন্ত সে যাচ্ছে না, 350 ডিগ্রির জন্য আমি ক্যালকুলেট করছি। 350 ডিগ্রি যদি হয়ে থাকে তার মানে আমি 0 থেকে 350 ডিগ্রি পর্যন্ত আমি সিডিএফটা ক্যালকুলেট করব, নট মোর দেন দ্যাট। ঠিক আছে, কারণ আমার সিডিএফ বলা হয়েছে কত থেকে পর্যন্ত, যে x লেস দেন অর ইকুয়াল টু হচ্ছে এই যে ভ্যালুটা যেটা আমি বললাম মাত্র 350। ঠিক আছে, সো 0 থেকে 350 ডিগ্রি পর্যন্ত তখন আমি ক্যালকুলেট করব। বাট সেক্ষেত্রে তার ইয়েটা হবে কিরকম, স্ট্রাকচারটা হবে কিরকম, স্কেচটা করলে এরকম একটা জিনিস দাঁড়াবে। 0 থেকে 1 এর দিকে যেতে থাকবে, বাট 350 ডিগ্রির জন্য 1 এর চেয়ে কম যে ভ্যালুটাতে আসবে সেখানে গিয়ে হচ্ছে তার ইয়েটা থেমে যাবে, তার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1। সিমিলারলি সিডিএফ ইন দা ডিসক্রিট কেস, সো একটু একটা যেটা দেখলাম সেটা হচ্ছে কন্টিনিউয়াস কেস। ওকে, so consider again the case of spinning the pointer experiment, but define the discrete random variable q which identifies the quadrant in which the pointer rests in. So আগের এক্সাম্পলটাই, আমি যখন ইয়েটাকে ঘোরাচ্ছি, পয়েন্টারটাকে ঘোরাচ্ছি, আমি এখন আর অ্যাঙ্গেল ক্যালকুলেট করছি না। অ্যাঙ্গেল ক্যালকুলেট করার পরিবর্তে আমি এখন হিসাব করতেছি সে কোন কোয়াড্রেন্টে আছে। কোয়াড্রেন্ট কি জানি তো? সো আমাদের যে ইয়ে আছে, গ্রাফ আছে, সেই গ্রাফ পেপারের মধ্যে আমরা কি করি, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, তাই না? তারপরে এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড, এটা হচ্ছে ফোর্থ। এরকম ভাবে আমরা যদি টোটাল ইয়েটাকে যদি স্কেচ করার চেষ্টা করি তাহলে এখানে 4টা কোয়াড্রেন্ট পাবো। So the quadrants are assigned the numerical values 1, 2, 3, 4. So thus the random variable q will have the values 1, 2 or 3. Okay, so আমি এটাকে ঘোরানোর চেষ্টা করতেছি, বলটাকে সরি এরকম ভাবে ঘোরানোর চেষ্টা করতেছি, এটা পুরোটাই ড্র করে ফেলি। সো আমি যখন এইভাবে যখন ঘোরাচ্ছি, ফর এক্সাম্পল এখানে যদি আমি থাকি তাহলে আমি বলতে পারি এটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। এটা ঘুরতে ঘুরতে যদি এটুকু পর্যন্ত যদি আসে তাহলে আমি বলতে পারি সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। এখন ঘুরতে ঘুরতে এটুকু পর্যন্ত থাকলো সেকেন্ড কোয়াড্রেন্টে। এখান থেকে যদি আমি বেরো যদি এখানে আসি তাহলে আমি বলতে পারি আমি থার্ড কোয়াড্রেন্টে আছি। ওকে, সো এইটার সাপেক্ষে আমি দেখুন ক্যালকুলেট যদি তার সিডিএফটা যদি ক্যালকুলেট করতে চাই, ঠিক আছে, ফর এক্সাম্পল সে ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, তার সিডিএফটা কত, আচ্ছা, বা সে সেকেন্ড কোয়াড্রেন্টে থাকার প্রবাবিলিটি কত, সো সেটা আমরা সিডিএফ এর মাধ্যমে হচ্ছে বের করতে পারি। তবে হচ্ছে the since the pointer has equal probability of stopping in any quadrant, so সে যে কোনো কোয়াড্রেন্টেই থাকতে পারে, রাইট? এবং যে কোনো একটা কোয়াড্রেন্টে থাকার প্রবাবিলিটি কত, 1/4। আচ্ছা, কারণ আমার টোটাল কোয়াড্রেন্ট আছে হচ্ছে 4টা এবং যে কোনোটাতে থাকার প্রবাবিলিটি সমান। ঠিক আছে, প্রথম কোয়াড্রেন্টে থাকার যে প্রবাবিলিটি সেখানে হচ্ছে আমার পসিবল আউটকাম হচ্ছে 1 প্রথম কোয়াড্রেন্টে থাকা, আর কোনো সুযোগ মানে ইয়ে নাই, ফেভারেবল আউটকাম নাই প্রথম কোয়াড্রেন্টে থাকার। একভাবেই সে প্রথম কোয়াড্রেন্টে থাকতে পারে, একই রকম 2 নম্বর কোয়াড্রেন্টও একভাবেই থাকতে পারে, 3 নম্বর কোয়াড্রেন্টও একরকম ভাবেই থাকতে পারে। তাহলে প্রত্যেকটার কিন্তু আমার প্রবাবিলিটি হচ্ছে 1/4। ঠিক আছে, প্রত্যেকটা কোয়াড্রেন্টে থাকার প্রবাবিলিটি হচ্ছে 1/4। সো সেইটার সাপেক্ষে আমি যদি এখন তার সিডিএফটা যদি ক্যালকুলেট যদি করতে চাই তাহলে সিডিএফটা ক্যালকুলেট হবে কিভাবে। সো এটা তো হচ্ছে আমার 0 নম্বর পজিশন, সেখান থেকে ফার্স্ট কোয়াড্রেন্টে থাকার প্রবাবিলিটি, ঠিক আছে, সো এইটা হচ্ছে 0.25। ওকে, মানে ফার্স্ট কোয়াড্রেন্টে থাকার প্রবাবিলিটি 0.25, 1/4, রাইট? আর 2 নম্বর কোয়াড্রেন্টে থাকার প্রবাবিলিটি কত, সো q = 2,
এটা বলতে কি বোঝায় আসলে, বা সিডিএফ যখন আমি ক্যালকুলেট করছি কিউ ইকুয়াল টু 2, তো সেই ক্ষেত্রে আমাদের কত আসবে বলতে পারবো? সো কিউ ইকুয়াল টু 2 হচ্ছে কিউ ইকুয়াল টু 1 প্লাস কিউ ইকুয়াল টু 2 পি অফ, আমি যখন ক্যালকুলেট করব কিউ ইকুয়াল টু 2, দ্যাট মিনস probability of q equal to 2 is less than or equal to 2, ঠিক আছে? না সিডিএফ হচ্ছে এই যে আমরা যেটা একটু আগে দেখায় আসছি, সরি, লেস দেন অর ইকুয়াল টু এক্স, মানে তার আগে ছোট যতগুলা ভ্যালু হতে পারে সবগুলোর জন্যই হচ্ছে সে ক্যালকুলেট করবে, তারপরে সেটাকে হচ্ছে সাম আপ করবে। এবং আমাদের এখানে প্রথম যদি আমি কিউ ইকুয়াল টু যদি 1 যদি বলি, ফার্স্ট কোয়াড্রেন্টে থাকার প্রবাবিলিটি, সেটা কিন্তু তার চেয়ে ছোট কিন্তু আর নাই, ঠিক আছে? 0 তে থাকার প্রবাবিলিটি 0, সো সেটা কিন্তু আর নাই। কিউ ইকুয়াল টু 1 বা কিউ ইজ লেস দেন ইকুয়াল টু 1 যদি হয়ে থাকে, তাহলে সেটা হচ্ছে 0.25, ঠিক আছে? সো সেটা আমি এখানে প্লট করলাম 0.25। আর কিউ ইকুয়াল টু 2 যদি আমি বলি, তার মানে সেটা চলে আসবে হচ্ছে কিউ ইজ লেস দেন অর ইকুয়াল টু 2, দ্যাট মিনস কিউ ইকুয়াল টু 1, কিউ ইকুয়াল টু 2, এই দুইটার প্রবাবিলিটি সামেশন, সেটা হয়ে যাবে হচ্ছে 0.5। সিমিলারলি কিউ ইকুয়াল টু 3, ঠিক আছে, সেটার প্রবাবিলিটি কত? 0.75, কেননা এটার প্রবাবিলিটি হয়ে যাচ্ছে কিউ ইকুয়াল টু 3 মানে হচ্ছে কিউ ইকুয়াল টু কিউ লেস দেন ইকুয়াল টু 3, তার মানে এই তিনটা প্রবাবিলিটি সাম আপ হয়ে হচ্ছে আমার তার সিডিএফটা ক্যালকুলেট হবে। সিমিলারলি কিউ ইকুয়াল টু যদি 4 হয়, আমরা জানি সেটাই হচ্ছে ম্যাক্সিমাম, তো তার প্রবাবিলিটি হয়ে যাবে হচ্ছে 1, তো সেক্ষেত্রে সেটা হচ্ছে 1 হয়ে যাবে। সো এইভাবে হচ্ছে আমরা সিডিএফটাকে ক্যালকুলেট করব। স্যার এই সামেশন গুলা মানে ক্লিয়ার হতে পারতেছি না। সিডিএফ এর আমাদের যে ডেফিনিশন, এটা আগে ক্লিয়ার হতে হবে, ঠিক আছে? সিডিএফ এর ডেফিনিশনটা আমরা কি বলছি, ঠিক আছে? It is defined as the probability that the random variable is less than or equal to x. এই কথাটুকু আমাদের এখানে গুরুত্বপূর্ণ। আমরা যখনই সিডিএফ বলবো, সিডিএফটা আমি ক্যালকুলেট করব কিভাবে? ওই পার্টিকুলার ভ্যারিয়েবলটার ভ্যালু এইটা সমান অথবা তার চেয়ে ছোট, এই সবগুলা প্রবাবিলিটি সাম আপ হচ্ছে আমার তার সিডিএফ। এই কথাটা এখন এই মাত্র যে এক্সাম্পলটা দেখলাম সেটা সাপেক্ষে বলি। আমি বললাম যে আমার প্রবাবিলিটি কিউ ইকুয়াল টু হচ্ছে 3, কিউ মিন্স কিউ যে র্যান্ডম ভ্যারিয়েবলটা সে থার্ড কোয়াড্রেন্টে আছে, তার প্রবাবিলিটি কত, তার সিডিএফটা ড্র করো, ঠিক আছে? সো সেই ক্ষেত্রে কিউ ইকুয়াল টু 3 মিন্স কিউ ইজ লেস দেন অর প্রবাবিলিটি অফ কিউ ইজ লেস দেন অর ইকুয়াল টু 3, তার মানে তার আগের যে প্রবাবিলিটি গুলো আছে সেগুলো কত হতে পারে? কিউ ইকুয়াল টু 1, কিউ ইকুয়াল টু 2, কিউ ইকুয়াল টু 3, অথবা আরো সংক্ষেপে বলতে পারি probability of q equal to 3 means probability of q less than equal to 2 plus probability of q equal to 3। এই কথাটুকু বুঝতে পারছি কি? probability বা f of, সরি probability বলতে হচ্ছে f of q equal to 3, এটা মিন করে আসলে কি? f of x less than equal to 2, ব্র্যাকেট বোঝানোর চেষ্টা করছি, প্লাস f of x equal to 3, ঠিক আছে? এইটাই মূলত হচ্ছে q equal to 3 রিপ্রেজেন্ট করে। এখন x is less than equal to 2 আবার কি? সেটা আবার হচ্ছে x equal to 1, এইটার প্রবাবিলিটি প্লাস হচ্ছে probability of x equal to 2, x বা এখানে x বলতে আসলে q কে বুঝাইছে, ঠিক আছে? সেই সবগুলো প্রবাবিলিটি সাম আপ হয়ে হয়ে হচ্ছে আমার সিডিএফটা ক্যালকুলেট হবে। এবং এই জন্য আমরা বলে আসছিলাম যে সিডিএফ হচ্ছে একটা মনোটোনিক্যালি ইনক্রিজিং ফাংশন। প্রত্যেকটা স্টেপে হচ্ছে সে তার আগের যে প্রবাবিলিটি গুলো আছে সেগুলোকে ক্যালকুলেট করে সাম আপ করে
তারপরে হচ্ছে ওই পার্টিকুলার প্রবাবিলিটিটা ক্যালকুলেট করবে। বোঝা যাচ্ছে কি আমার কতটুকু, নাকি এখনো ক্লিয়ার না? এগুলো ক্লিয়ার হতে হবে, না হলে কিন্তু প্রবলেম থেকে যাবে, আর প্রবলেম থেকে গেলে হচ্ছে জিনিসপত্রগুলো বুঝতে কষ্ট হবে। যেমন আরো একটা এক্সাম্পল দেই, তাহলে হয়তো আরেকটু ক্লিয়ার হতে পারে। বলা হচ্ছে স্কেচ দ্য সিডিএফ ফর থ্রোয়িং এ ডাইস ওয়ান্স। সো আপনি একটা ছক্কা নিক্ষেপ করবেন, তার জন্য সিডিএফটা ড্র করতে বলছে। একটা ছক্কা যদি নিক্ষেপ করা হয়, সেখান থেকে আমার প্রবাবিলিটি গুলো কিরকম? 6টা সংখ্যা ডিফারেন্ট ডিফারেন্ট প্রবাবিলিটি, রাইট? 1 আসার প্রবাবিলিটি, 2 আসার প্রবাবিলিটি, এভাবে আমরা 6 পর্যন্ত আসার প্রবাবিলিটি ক্যালকুলেট করতে পারি, রাইট? সো এইখানে এই f of x equal to x, that means সেটা কি মিন করতেছে? probability of x less than or equal to x, ঠিক আছে? সো আমরা যখন f of x যখনই বলবো, এই x ভেরিয়েবলটার ভ্যালু কত আসবে? less than or equal to এই ভ্যালুটার সমান বা তার চেয়ে ছোট সবগুলো ভ্যালু আমাকে ক্যালকুলেট করতে হবে। ওকে, সো আমরা যদি একটা ডাইস যদি নিক্ষেপ করি, সেখানে আমাদের আউটকাম গুলো কি কি? 1 2 3 4 5 6, রাইট? সেখান থেকে আমরা এখন বের করতে পারি যে 0 আসার প্রবাবিলিটি কত? 0 আসার প্রবাবিলিটি 0, কারণ 0 আসার কোনো সুযোগ নাই একটা ছক্কার ক্ষেত্রে, রাইট? তারপরে হচ্ছে 1 আসার প্রবাবিলিটি কত? সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ 1, রাইট? বাট এখন যদি তার সিডিএফ যদি আমি বের করতে চাই, তার সিডিএফটা কত হবে? তার সিডিএফটা হবে probability of 1 plus probability of 0, বাট 0 probability 0 আমরা অলরেডি এটা জেনে আসছি, বা এখানে 0 কোনো আউটকাম নাই, তো এটা আর লিখতে হচ্ছে না আমাদের। তারপর চলে আসেন, আমি এখন probability of 2, probability of 2 কত? সেটা 1/6 বা p of 2, সেটাকে আমি বলতেছি হচ্ছে probability of 2। আমি এখন সিডিএফ দেখতে চাচ্ছি, সিডিএফ of 2, সিডিএফ of 2 কত হবে? probability of p less than or equal to 2, right? So let p of 2 plus p of 1, plus যদি লিখতে চাই p of 0, যেটা নাই। ওকে, সো এই জন্য p of 1 plus p of 2, এটা কিন্তু f of x equal to 2, মানে আমি তার সিডিএফ দেখতে চাচ্ছি। একই রকম ভাবে f of x 3, মানে 3 আসা পর্যন্ত যে প্রবাবিলিটি, তার কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন। 3 এর ছোট মানগুলো আসবে। আবার বলেন। স্যার 3ও আসবে, 3 এর আগের ধাপের মানগুলো আসবে। 8 পর্যন্ত, 3 পর্যন্ত, 3 এবং 3 থেকে ছোট, 3 এবং 3 থেকে ছোট, সেটাই আমরা হচ্ছে লেস দেন ইকুয়াল টু x দ্বারা বুঝিয়েছি। এই f of x ইকুয়াল টু হচ্ছে প্রবাবিলিটি অফ x লেস দেন ইকুয়াল টু স্মল x, মানে এই x এর ভ্যালু এই স্মল x এর চেয়ে ছোট যতগুলো ভ্যালু হতে পারে, ইনক্লুডিং এই ভ্যালুটা, মানে ইকুয়াল টু এই ভ্যালুটা, সবগুলোই আমার আসবে, এবং সবগুলোকে আমি সাম আপ করব আমার কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন, এবং এই জন্য এটা বলা হচ্ছে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন, সংক্ষেপে সিডিএফ। ঠিক আছে, যে কিউমুলেটিভলি সেটা কিভাবে যাচ্ছে। তাহলে আশা করি এখন f of x equal to 6 বোঝা যাচ্ছে, যে 1 থেকে শুরু করে 6 পর্যন্ত সবগুলা সাম আপ হবে হচ্ছে তার সিডিএফটা। ওকে, সো এটা স্কেচটা যদি একটু দেখার চেষ্টা করি, এখানে দেখেন। সো প্রথমে যখন 1 সিডিএফ, 1 এর সিডিএফ কত? এই যে 1/6, কেননা তার প্রবাবিলিটি হচ্ছে 1/6, ঠিক আছে? 1/6 যে কোনো একটা সংখ্যা বা 1 আসার প্রবাবিলিটি কত? 1/6। 2 আসার প্রবাবিলিটি কত? এখানে প্রত্যেকটা প্রবাবিলিটি আপনি আলাদা আলাদা বের করে ফেলবেন, সবই 1/6, রাইট? 1 আসার সম্ভাব্যতা 1/6, 2 আসার সম্ভাব্যতা 1/6, 3 আসার সম্ভাব্যতা 1/6, এরকম ভাবে 4 5 6 প্রত্যেকটা আসার সম্ভাব্যতাই হচ্ছে ইকুয়াল, এবং সেটা হচ্ছে 1/6, রাইট? তাহলে আমি যদি এখন সিডিএফ যদি প্লট করার চেষ্টা করি, তাহলে 1
এটা হচ্ছে কত 1/6। 2 কত হবে? 2 হচ্ছে 1 এবং 2 এর যোগফল, রাইট? মানে এটা 1/6 আছে, আরো 1/6 যোগ হবে, দ্যাট মিন্স এটা হচ্ছে 2/6 তার সিডিএফটা। 3 এর জন্য সেটা হচ্ছে 3/6। ওকে, 4 এর জন্য 4/6, 5 এর জন্য 5/6, 6 এর জন্য 6/6 বা 1। 6 এ গিয়ে সেটা হয়ে যাবে হচ্ছে 1। মানে তার টোটাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন যদি আমি দেখি কিউমুলেটিভলি, এই সবগুলা প্রবাবিলিটির যোগফল 1 হয়ে যাবে। আর এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি আমরা দেখার চেষ্টা করতেছিলাম যে আমরা যদি তাদের প্রত্যেকটা প্রবাবিলিটি যদি কিউমুলেটিভলি যদি যোগ করে যদি যেতে থাকি এভাবে, তাহলে তাদের যে সিডিএফটা তৈরি হবে সেটা ক্রমাগতভাবে বা মনোটোনিক্যালি ইনক্রিজিং একটা ফাংশন তৈরি করবে। আচ্ছা, সেটা যদি কন্টিনিউয়াস ভ্যালু যদি হতো আমি জাস্ট এইভাবে টান দিয়ে দিতাম, বাট এখানে হচ্ছে ডিসক্রিট কেস, তার মানে 2 থেকে 3 পর্যন্ত তার ভ্যালুটা থাকবে হচ্ছে 2/6, কারণ এটা 2/6। তো 3 পর্যন্ত বা 3 এ যাওয়ার আগ পর্যন্ত সেটার ভ্যালুটা হবে 2/6। 3 এ গিয়ে সেটা হয়ে যাবে হচ্ছে 3/6। এরকম ভাবে 4 আসার আগ পর্যন্ত সেটা 3/6। 4 এ গিয়ে সেটা হয়ে যাবে 4/6। সেটা অনেকটা হচ্ছে সিঁড়ির মতো বলা হয় যে সিডিএফ ডিসক্রিট কেসে এটা হচ্ছে একটা স্টেয়ার কেস বা একটা সিঁড়ি। সিডিএফ এর যে ডায়াগ্রামটা সেটা হচ্ছে একটা সিঁড়ি। আর আমরা যদি কন্টিনিউয়াস কেস চিন্তা করি, কন্টিনিউয়াস কেসে সেটা হচ্ছে একটা লিনিয়ার লাইন। ঠিক আছে, কন্টিনিউয়াসলি ইনক্রিজিং বা মনোটোনিক্যালি ইনক্রিজিং একটা লিনিয়ার লাইন হবে হচ্ছে কন্টিনিউয়াস কেস, যেটা হচ্ছে একটু আগে যেটা দেখালাম এরকম একটা স্ট্রেট লাইন হয়ে যাবে এখান থেকে। সো এইটা হচ্ছে কন্টিনিউয়াস কেসে সিডিএফ। আর ডিসক্রিট কেসে হচ্ছে এরকম, যতক্ষণ পর্যন্ত 1 হচ্ছে এরকম ভাবে স্টেয়ার কেসের মতো তার সিডিএফটা তৈরি হবে। সো সিডিএফটা বারবার বলছি মনে রাখতে হবে, যে সংখ্যাটা সিডিএফ চাওয়া হচ্ছে তার আগ পর্যন্ত সবগুলো সংখ্যার প্রবাবিলিটির যোগফল হবে ওই পার্টিকুলার ভ্যালুটার সিডিএফ। আর এখানে স্যার 1 এর ক্ষেত্রে যে সিডিএফটা স্যার লাইন আঁকানো স্যার, এখানে 2/6 পর্যন্ত দেওয়া স্যার, এটা স্যার 1/6 পর্যন্ত হবে না লাইনটা? আবার বলেন, এই যে এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, এটা অ্যাকচুয়ালি হচ্ছে এই যে এখানে দেখানো হয়েছে, মানে এটা দেখানো হয়েছে কিভাবে বাড়তেছে 1/6 করে ও করে। আচ্ছা, ঠিক আছে, কারণ আমরা এখান থেকে কিন্তু এইদিকে গেছি। জি এটা জি। জাস্ট হচ্ছে আপনাদের বোঝানোর জন্য যে এরপরটা 1/6 হবে, এই জন্য হচ্ছে এই জিনিসটা দেখানো হয়েছে যে এইটুকু ডিস্টেন্স হচ্ছে 1/6, এইটুকু ডিস্টেন্স হচ্ছে 1/6, এইটুকু ডিস্টেন্স হচ্ছে 1/6। ঠিক আছে, সো প্রথমটা শুরু হয়েছে হচ্ছে এখান থেকে 1 এর জন্য হচ্ছে এই 1/6, 1/6 এইভাবে এতটুকু পর্যন্ত 1/6 চলে আসলো 2 আসা পর্যন্ত। 2 যখন আসলো তখন সেটা হয়ে গেল 2/6, এই যে 2/6 এখানে ওই যে এটার সাপেক্ষে তখন দেখানো হয়েছে। ঠিক আছে, জি স্যার। সো এটা হচ্ছে সিডিএফ মোটামুটি। এখন চলে আসি, যদি সিডিএফ যদি বোঝা যায় তাহলে আমরা পরেরটাতে চলে আসতে পারি, সেটা হচ্ছে বলা হচ্ছে পিডিএফ। বাজে স্যার 12:30টা টাইম পার হয়ে গেছে স্যার। 12:30 বেজে গিয়েছে এত জি স্যার, তাড়াতাড়ি? 12:32। আমরা কি আর কন্টিনিউ করতে পারি না? স্যার তাড়াহুড়ো করতে গেলে দেখা যাবে যে বুঝতে পারবো না। ক্লাসটা আগানো যাচ্ছে না। আচ্ছা, আজকের মতো স্যার এখানে শেষ করলে ভালো হয় স্যার। এক্সট্রা ক্লাস লাগবে স্যার।